সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জনাব মাইনুল আলম। আমি আমাদের আজকের অতিথি দুজনকে স্বাগত জানাচ্ছি এই প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশন সহ দুইটা টেলিভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, সিরিয়া ইস্যুতে বিশ্ব নেতাদের সমালোচনা বান কি মুনের, কাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, জানালেন সৈয়দ আশরাফ। জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে তাতে অংশ নেওয়ার আহ্বান। সব দলের অংশগ্রহণে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বিএনপির। নাশকতার মামলায় প্রফুল সহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন। রাজধানীর উত্তরায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে গৃহবধূ টুম্পাকে, ময়নাতদন্তের তথ্য। স্বামী গাজীপুর সিটির ওয়ার্ড কাউন্সিলর সুলাইমান পলাতক। সবাইকে মৌলবাদ ও বর্ণবাদ প্রত্যাখ্যান করতে হবে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওবামা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধনী দরিদ্র দেশগুলোর সমন্বিত উদ্যোগে তাগিদ বান কি মুনের। অভিবাসন সংকট মোকাবেলায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আওয়ামী লীগ নয়, জঙ্গি দমনের দায়িত্ব পুরো জাতির, বললেন সৈয়দ আশরাফ। জঙ্গিবাদ নিয়ন্ত্রণের নামে নেতা কর্মীদের হয়রানির অভিযোগ মির্জা ফখরুলের। সড়ক দুর্ঘটনা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে দুই মন্ত্রী, কঠোর নজরদারি তাগিদ বিশ্লেষকদের। এবং ৬ মাসেও কলেজ ছাত্রী তনু হত্যার কুল কিনারা করতে পারেনি সিআইডি, ক্ষুব্ধ স্বজনরা। দর্শক, আমরা তোমার শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা যেটি ছিল সেটি আসলে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, প্রায় টেলিভিশনে সেটি প্রচারিত হয়েছে। ফার্স্ট পার্টে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে যে সাধারণ পরিষদে যোগ দিয়েছেন সেটি ছিল সংবাদের শিরোনামের একটি বড় অংশ। এবং এছাড়া আমরা দেখেছি যে মির্জা ফখরুল বিএনপি নেতা এবং একই সাথে সৈয়দ আশরাফ তারা যে পরস্পর বিরোধী দুটি মন্তব্য দিয়েছেন সেটিও একটি অংশ জুড়ে আমরা আমাদের সংবাদের শিরোনাম হিসেবে দেখেছি। এবং তনু হত্যা মামলার যে একটি বিশাল বড় বিষয় এবং সেটি যে সমালোচিত হতে বসেছে, ৬ মাস হয়ে গিয়েছে, সেটির কোনো বিচার হয়নি, সেটিও কিন্তু আমরা সংবাদে দেখেছি। এবং এছাড়াও আমরা আমাদের সংবাদের পরবর্তী পার্টে যেটা ভারত পাকিস্তানের যে একটি ইতিমধ্যে আমরা দেখেছি ২০ রাউন্ড গুলিবোধ আজকে হয়েছে, তাদের মধ্যে একটা সাংঘর্ষিক পরিবেশ বজায় চলছে, সেটি আমরা আলোচনার চেষ্টা করব। আমি প্রথমে একটু রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আলোচনার একটা চেষ্টা করি। আমরা দেখেছি যে নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, এই মন্তব্য করেছেন সৈয়দ আশরাফ। এবং তিনি বলেছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে। তিনি একই সাথে বলেছেন যে প্রাইম মিনিস্টার যে কোনো সময় তার নিজস্ব ক্ষমতা রয়েছে, এখতিয়ার রয়েছে, রাষ্ট্রপতিরও কোন রকম কোনো এখানে তার কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নেই, আইনগত কোনো বাধা নেই, এবং তিনি যখন চাইবেন তখন পরিবেশ পরিস্থিতি মোতাবেক নির্বাচন দিতে পারেন। এই ধরনের বক্তব্য যেটি দিচ্ছেন এতে কি জানেন আগাম কোনো নির্বাচনের কোনো সংকেত এতে কি নিয়ে আসছে কি? আবার মির্জা ফখরুল যেটি বলেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন যে যেহেতু আমরা জানি যে নির্বাচন কমিশনের যে যারা দায়িত্বে রয়েছেন তাদের মেয়াদ শেষ হয়েছে, তিনি বলেছেন যে নতুন নির্বাচন কমিশন দিয়ে যদি কোনো কারণে এই নতুন পরিষদ গঠন করা হয়, নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে জনগণ সেটি মানবে না। এই যে উভয়ের কথার মধ্যে কিন্তু একটা নির্বাচনী ভাব বা নির্বাচনী আগাম নির্বাচনের সম্ভাবনা বা পরবর্তী নির্বাচন কিরকম হবে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার বিশ্লেষণে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা যে সময়টাতে উপস্থিত আছি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে আমরা আছি। নির্বাচন যদি ধরে নেওয়া হয়, যে কোনো সময় নির্বাচন হতে পারে। ৫ বছরের জন্য একটি সংসদ নির্বাচিত হয়, সরকার দায়িত্ব গ্রহণ করে। সে অনুযায়ী ১৯ সালের মধ্যে ১৯ সাল নাগাদ আমরা পরবর্তী সংসদ সাংবিধানিক নিয়মে, আর এর মধ্যে মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় নির্বাচন হতে পারে। সংসদ যেহেতু আছে, সংসদীয় পদ্ধতির ব্যবস্থা আমরা পরিচালিত হচ্ছি সেই ১৯৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে। তাহলে কিভাবে মাঝখানে মধ্যবর্তী নির্বাচন হয়? সংসদের নেতা কিংবা প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে সুপারিশ করেন,
অনুরোধ করেন তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন এবং ওই সংসদের মেয়াদ সংবিধান অনুযায়ী শেষ হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে আমাদের একটি নতুন সংসদের নির্বাচন হবে। কে নির্বাচন পরিচালনা করবে সেটা বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী সর্বশেষ যে সংশোধনীর মাধ্যমে যে বিধানটা এসছে যে ইনকামিং গভর্নমেন্ট সর্বশেষ সরকারি একটি নির্বাচন পরিচালনা করবে এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। তো এটা সম্ভবত ফখরুল ইসলাম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। খুবই সঙ্গত কথা। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি। ঠিক আছে, আমরা একটু এই বিশ্লেষণে ওই জায়গাটা একটু আপনার কাছে আসি। সেটা হচ্ছে আমি এই নির্বাচনের প্রশ্ন কেন আসছে এখন, মানে এখন কেন প্রশ্ন আসছে নির্বাচন? এই নির্বাচনের প্রশ্ন হচ্ছে যে বিরোধী নির্বাচনের কেন বিরোধী দল থেকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই কথাটা গত 2 বছর কিংবা এই বছর 2014 সালের পর থেকে একটি নির্বাচনের কথা আসছে, একটি নির্বাচন দিন, মানে আগাম নির্বাচন দিন কিংবা যেহেতু বিএনপি এই নির্বাচনটিতে অংশগ্রহণ করেনি, নির্বাচন থেকে বিরত রয়েছে, কিন্তু সংসদ নির্বাচনের পরের যে নির্বাচনগুলো হয়েছে দেশব্যাপী উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন দাবির প্রেক্ষিতে কি আগাম নির্বাচনের প্রশ্ন আসতে পারে? এটা হচ্ছে আলোচনা। শুনুন, এটা হচ্ছে আলোচনা এবং এটা একটি বাজারে এখন এই কথাগুলো চলছে রাজনৈতিক অবস্থানে। কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় কিংবা দিতে হয়, আমি আপনাকে প্রশ্ন করবো একজন নাগরিক হিসেবে নির্বাচনের কম্পালশন কেন? কোন বাধ্যবাধকতা আছে? আচ্ছা, নির্বাচন কেন হবে? সংসদ যেহেতু এখনো চলমান, এই মেয়াদের মাঝামাঝি আছে, সে কোনো পরিবেশ পরিস্থিতি আছে? সেটা কি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তির পক্ষ থেকে কি এমন কোন চাপ সৃষ্টি হয়েছে? মানে চাপ বলতে কি? চাপ বলতে আমি বলতেছি নির্বাচনের যে আন্দোলন, যে নির্বাচনের জন্য আন্দোলন যে করা হয়, নির্বাচনের জন্য যে দাবি তোলা হয়, এই দাবিকে যদি জনদাবি হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়, এই দাবিকে যদি আদায় করতে হয় যে 1 মাসের মধ্যে 3 মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই বাধ্যবাধকতা আমরা বলছি যে কোনো কম্পালশন, বাস্তব অর্থে গ্রাউন্ডে কোনো কম্পালশন দেখতে পাচ্ছেন নির্বাচনের কোনো চিত্র নেই। আলোচনা হতে পারে, আলোচনা অনেক কিছু হতে পারে, রাজনৈতিক ময়দানে দলগুলো আলোচনা করতে পারে এবং ধরে নিলাম যে বিএনপি নির্বাচন চায় এবং নির্বাচন বর্তমান সাংবিধানিক বিধান মতেই নির্বাচনে বিএনপি আসবে এবং বিএনপির ব্যাকআপ মাইন্ড, আমি একজন সংবাদকর্মী হিসাবে কিংবা সচেতন, যে ওই নির্বাচনে যাওয়া না যাওয়া প্রশ্নে বিএনপির যে সিদ্ধান্ত ছিল বিএনপি এটা পুনর্বিবেচনা করছে। আপনার কাছে আবার আসবো আমি। এবং ফারহান, আপনি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং উচ্চকিত কণ্ঠে আপনারা সরকারের নানা বিরোধিতা করে থাকেন এবং বলে থাকেন এই সরকার 5 জানুয়ারি নির্বাচন দিয়ে একটা ব্যর্থ সরকারের কথা বলেন, এত সিটে তারা নির্বাচিত হয়নি। কিন্তু যেটি সিনিয়র সাংবাদিক মাইনুল আলম যেটি বললেন যে সে ধরনের কোন কম্পালসেশন কি আছে কিনা, দেশের মধ্যে এই ধরনের কোন আবহাওয়া আছে কিনা, কোন আন্দোলন আছে কিনা, কোন বিদ্রোহ আছে কিনা যেটা নির্বাচন এই মুহূর্তে দেওয়ার দরকার? এখন নির্বাচন কোন ইস্যু না, আমি বলছি যে বিএনপি যাই বলুক এই বর্তমানে পরিস্থিতিতে নির্বাচন কোন ইস্যু নেই। জি, সে কারণে এই নির্বাচনের প্রশ্নটা কি আপনার কাছে কি মনে হয়, কোন নির্বাচন কি দেওয়ার কোন যৌক্তিকতা আছে কিনা? আগামী নির্বাচনটি কেন দরকার, এটাই তো মুদ্রা কথাটি, এটাই মূল প্রশ্ন। যদি আপনি সংবিধান বিশ্বাস করেন, যদি আপনি সংবিধানের স্পিরিট বলে একটা বিষয় আছে সেটার উপর বিশ্বাস রাখেন বাংলাদেশের, তাহলে আপনার নির্বাচনটি অতীব জরুরি। কেন? বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে দেশের সকল ক্ষমতার উৎস এর জনগণ। জনগণ কিভাবে তার ক্ষমতাটি প্রয়োগ করবে? জনগণ তার ক্ষমতাটি প্রয়োগ করবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। জনপ্রতিনিধি তারা তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে এবং সেই জনপ্রতিনিধিরা যখন সংসদে বসবেন তখন ধরে নেওয়া হবে যে জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছার প্রতিফলন সেই সংসদটিতে ঘটেছে। 2014 সালের 5 জানুয়ারি যে প্রহসনটি হলো, এটাকে আমি নির্বাচনও বলতে রাজি নই, যে প্রহসনটি হলো সেখানে 42টি নিবন্ধিত দলের মধ্যে 38টি দলের নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রগুলোতে 5 থেকে 7 ভাগের বেশি কোনো ভোট পড়ে নাই, কেউ যায়নি, কারণ মার্কা একটা, দল একটা, 153টি আসনে কোন নির্বাচন ছাড়াই বিনা ভোটে, এমনকি 2014 সালের 5 জানুয়ারির আগেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। আপনি আমাকে বলেন মানুষের
ইচ্ছার প্রতিফলন এই সংসদে কোথায় আছে? এই সংসদে যে বিরোধী দল আছে, সেই বিরোধী দলও একই সাথে সরকারের অংশ। এখানে 3 জন মন্ত্রী আছেন। বিরোধী দলের যিনি নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো সুতরাং আপনি এখানে না আছে বিরোধী দল, না আছে জনগণের নির্বাচিত প্রতিনিধি, তো তাহলে এটাকে তো একটা সংসদ বলাই যায় না। যেহেতু এখানে বাংলাদেশে বর্তমানে কোনো সংসদই নাই, সুতরাং নির্বাচন কি জরুরি? স্বাভাবিক। এই ধরনের বক্তব্য মন্তব্য কিন্তু আপনারা বলেই আসছেন, আমরা বলে আসছি না, এটা সারা বাংলাদেশের মানুষ বলে আসছে। কিন্তু আপনারা যদি বলছেন যে এই নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এই দেশের জনগণের মধ্যে সে কি পালস আমরা দেখতে পাচ্ছি? আপনি জনগণের কাছে কি আশা করেন? তারা রাস্তায় নামবে এবং গুলি খেয়ে মারা যাবে? দেখুন, রাজনীতিটা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। একটা সময় ছিল, আমি শেষ করি, একটা সময় ছিল আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি, আমার জন্ম হয়েছে রাজনীতির ভেতরে, সুতরাং আমি জানি একটা সময় ছিল যখন যারা রাজনীতি করতেন তাদের সসম্মানে জেলে নিয়ে যাওয়া হতো, সসম্মানে তারা জেল থেকে মুক্তি পেতেন। গুম, বন্দুকযুদ্ধ, এই বিষয়গুলোর সাথে আমাদের পরিচয় শৈশবে ছিল না। এই বিষয়গুলো এখন নতুন করে রাজনীতিতে যুক্ত হয়েছে। এখন সুস্থ নেতারা কারাগারে ঢোকেন এবং অসুস্থ হয়ে তারা বের হয়ে আসেন। এমনকি আমি মাঝারি বা নিচের দিকের কর্মীদের কথা বলছি না, আমি এক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি যদি ওনার কথাও ধরেন, উনি প্রতিবার জেলে গেছেন এবং কি অবস্থায় তাকে কারাবরণ করতে হচ্ছে, কি অবস্থায় তাকে জেল থেকে বেরোয় আসতে আমরা দেখেছি। সুতরাং যেখানে মানুষের লাইফের সিওরিটি নাই, যেখানে লাইফের থ্রেট আছে, রিস্কে চলে যাচ্ছে, সেরকম অবস্থাতে জনগণ বুক পেতে দিয়ে ইলেকশনের জন্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশের গুলি খাবে না। দুই হলো, প্রশাসনকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে সেরকম রাজনীতিকরণ আমরা অতীতে দেখিনি। হ্যাঁ, প্রশাসনকে যে এই প্রথমবারের মতো রাজনীতিকরণ করা হয়েছে সেটা আমরা বলছি না, বলছি এতটা রাজনীতিকরণ আমরা এর আগে দেখিনি। সুতরাং যখন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা রাজনীতিবিদের ভাষায় কথা বলে, তখন স্বভাবতই জনগণের মনে এক ধরনের শঙ্কা কাজ করে। আমি একটুখানি সুযোগ নেই, দেখেন সে কারণেই কিন্তু আপনাদের এই নেতা নেত্রীদের নানা প্রশ্ন রয়েছে। সুবিধাভোগী হয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়ে তারা এখন এসি ঘরে থাকছে, তারা কোনো আন্দোলনে আসছে না, জেল জুলুম, এটা রাজনীতির একটা। আপনি নাম বলেন, কারা কোটি কোটি টাকা বানিয়ে ঘরের মধ্যে এসির মধ্যে আছে, বলেন নাম বলেন। আপনি আপনারা কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচির মধ্যে কোনো লোক পাওয়া যায়? আমি তো আপনাকে প্রথমেই বললাম যে রাজনীতিটাকে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে। একে তো মিথ্যা মামলা দিয়ে আমাদের হাজার হাজার কর্মীকে জেলে রাখা হয়েছে। যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে তৃণমূলের কর্মী পর্যন্ত এক একজনের নামে কয়েকশো করে মামলা, তারা হাজিরা দিয়ে কুল পায় না। জেলে যদি আপনি যান, আপনি দেখবেন যে উপচে পড়া ভিড়। সেখানে মাঝে মধ্যে পত্রিকায় রিপোর্ট আসে যে জেলের মধ্যে যে পরিবেশ বিরাজ করছে সেটা কোনো সুস্থ পরিবেশ না, এবং দেখা যাচ্ছে বেশিরভাগই সেটা বিরোধী দলীয় নেতাকর্মী। এক, দুই হচ্ছে গুমের শিকার হচ্ছে, এমনকি ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতন নেতারা গুম হয়ে যাচ্ছে। তারপরে তো তৃণমূলে আছে, আমি সেদিকে নাই গেলাম, বন্দুক যুদ্ধের নামে তারা বিএনপি বা বিরোধী দলের নেতা কর্মীদেরকে মেরে ফেলতেছে। তো এরকম একটা অবস্থাতে কি করে আশা করেন যে সুস্থ রাজনৈতিক ধারায় যে আন্দোলনগুলো হয়, আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে ধারাগুলোতে আন্দোলনের কথা বলা আছে, নিয়মতান্ত্রিক উপায়ে যে রাজনীতির কথা বলা আছে, সেভাবে চলবে, সেই অবস্থাটা তো নাই। এখন অবস্থাটা তো পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আপনাদের এখন ভবিষ্যৎ এজেন্ডা কি? আপনারা কি করতে চান? বিএনপির ভবিষ্যৎ এজেন্ডাটা তো খুব পরিষ্কার। বিএনপি একটা কমিটি দিয়েছে, বিএনপি দল গোছাচ্ছে, সংগঠন গোছানোর পরে নিশ্চয়ই বিএনপি যে দাবি বিএনপি শুরু থেকে বলে আসছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। মাঠে নামতে পারছেন না, তাহলে সেই দাবি নিয়ে আপনারা কার্যকর ভূমিকা কিভাবে পালন করবেন? বিএনপি মাঠে নামতে পারছে না, কথাটা সঠিক না। বিএনপি মাঠে আছে। এখন আপনি যদি বলেন যে প্রতিদিন বিএনপি কেন মিছিল করছে না, কেন বিএনপি প্রতিদিন হরতাল বা অবরোধে যাচ্ছে না, তাহলে তার উত্তর হচ্ছে যে এই মুহূর্তে দেশে যে অবস্থা, যে বিরাজনীতিকরণ হয়েছে এবং যে ভীষণ রকম চাপে রাখা হয়েছে, এই অবস্থাতে বিএনপি যদি যায় মাঠে, বিএনপিকে শত শত নেতাকর্মীকে প্রাণ দিতে হবে। এখন দিস ইজ নট দ্য রাইট টাইম একদম পথে নামার জন্য। তারপরেও কি বিএনপি আন্দোলনে নাই? তারপরে তো বিএনপি সভা করছে, আজকেও বিএনপি সভা করেছে। আপনি জানেন সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, যেখান থেকে আপনি কোট করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। সেখানেও তো বিএনপিকে পারমিশন দেওয়া হয় না, লাস্ট মোমেন্টে পারমিশন দেয়, মাইকের পারমিশন দেয় না, নানান রকম চাপের উপরে বিএনপি আছে। তো সুতরাং বিএনপি, আপনার তো এটা স্বীকার করতে হবে যে রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে যেই রাজনীতি আমরা দেখে অভ্যস্ত ছিলাম, সভা সমিতি, মিটিং, এই জায়গাগুলোর পথ রুদ্ধ হয়ে গেছে। মানুষ এখন কথা বলতে পর্যন্ত ভয় পায়, কথা সেলফ সেন্সরশিপ কাজ করে, মিডিয়াগুলোতে সেলফ সেন্সরশিপ কাজ করে, কি বললে থাকবে কি বললে থাকবে না,
বেশিরভাগ মানুষ আজকাল কথা বলতে ভয় পায়, ফেসবুকে লিখতে ভয় পায়, ভীষণ রকম মনিটরিং এর মধ্যে তারা থাকে। এবং নতুন আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু পত্রিকায় এসছে, ভাইও সাংবাদিক উনি নিশ্চয়ই জানেন, নতুন অ্যাপস নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে, যেখানে আপনি ফেসবুকে কি লিখছেন সেটা আপনাকে মনিটর করা হবে। ধরুন আমি তো সেভাবে প্রত্যক্ষভাবে রাজপথে রাজনীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু আমি মিডিয়াতে কথা বলি। আমি সম্প্রতি বিএনপির একটি নির্বাহী কমিটির সদস্য হয়েছে এবং সহ আন্তর্জাতিক বিষয় সংবাদ। তার আগে থেকে তো আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেছে। আমাকে কোনো কারণ না দোষিয়ে আমাকে 3 বার বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং আমি যেতে পারিনি। আমাকে কোনো কারণ দর্শানো হয়নি, ইমিগ্রেশন থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার টিকিটের পয়সা চলে গেছে, আমার হোটেল বুকিং নষ্ট হয়ে গেছে, এবং তার মধ্যে একটা ছিল আমার লয়ার কনফারেন্স, একটা ছিল আমার পারিবারিক ভিজিট, সব তো বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা দম বন্ধকর চাপা অবস্থা তো ছিল না কখনো। এরকম একটা অবস্থাতে কি করে আশা করেন যে মানুষ আন্দোলনের আপনাদের তো তাহলে কোনো গতি নেই, আপনারা তো তাহলে অন্য কোনো বিকল্প চিন্তা করতে হবে, যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনারা নানাভাবে চাপের মুখে পড়ে দেখুন, সময় রাস্তা তৈরি করবে। আপনি এই মুহূর্তে বসে হয়তো মনে করছেন কোনো গতি নাই, কিন্তু নিশ্চয়ই সময় পথ তৈরি হবে। কারণ এই ধরনের শাসন কখনো চিরস্থায়ী হতে পারে না, এই ধরনের শাসন কখনো খুব দীর্ঘ সময় টিকে থাকতে পারে না, এবং মানুষ কখনো এরকম চাপা দমবন্ধকর পরিবেশে খুব বেশি দিন টিকতে পারে না। আমি যেটা বলছিলাম, খুবই বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। বিএনপির রাজনীতি কি? আমি নিশ্চিত বিএনপির ভেতরে, এবং আমরা যে সংবাদগুলো আমরা জানি, খবরাখবরগুলো আসছে, বিএনপির ভেতরে নীতিগত একটি বিরোধ চলছে, ইন্টারনাল পলিসি ব্যাটল চলছে। সেটা কি? বিএনপির নেতৃত্বে যে রাজনৈতিক শক্তি আছে, এই রাজনৈতিক শক্তি কোন শক্তি? বিএনপির মধ্যে সেই বোধোদয় এসছে, কিংবা বিএনপির মধ্যে থেকে সেই জনমত দলের মধ্য থেকে এসছে, এবং বিএনপি কোন পথে যাবে, রাজনীতি করবে, আন্দোলন করবে, রাজনৈতিক মিত্র কারা হবে, রাজনৈতিক জোটে কারা থাকবে, এই প্রশ্নগুলো বিএনপিকে সমাধান করতে হবে এবং স্পষ্ট করে দেশবাসী, বিশ্ববাসীকে জানাতে হবে। কারণ এই যুগে বর্তমান পরিস্থিতি যেখানে উপস্থিত হয়েছে, বিএনপি কি যুদ্ধাপরাধীদের দলকে সাথে নিয়ে জোটবদ্ধ হয়ে রাজনীতি করবে? বিএনপি সরকারে অতীতে ছিল, ওদের নিয়ে সরকার গঠন করেছে, ভবিষ্যতে কি এমন কোন পরিস্থিতি হবে? ধরে নিলাম বিএনপি একটি বিরাট সংখ্যক, উল্লেখযোগ্য সংখ্যক জনগণের প্রতিনিধিত্বকারী দল, সর্বশেষ নির্বাচনকে যদি আমরা হিসেবে আনি, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনকে যদি হিসাবে আনি, তাহলে বিএনপির রাজনীতি কি? বিএনপি জামাত, যে দলটির অধিকাংশ বড় বড় নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত, সে জামাতকে কি বিএনপির সাথে নেবে? বিএনপির ভিতরে প্রচুর জনমত আছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা এবং প্রথম সারির নেতা, মন্ত্রী, সাবেক মন্ত্রী ছিলেন, তারা বলছে যে আর এই ব্যাপারটা, বিএনপির বিদেশ নীতি কি হবে? আপনি যে কথাগুলি বলছেন, এই বিষয়গুলো স্পষ্ট করার এই কথাগুলি আমরা দেখি, যারা কখনো আমি বলছি বিএনপি কখনো কখনো কোন কোন ইস্যুতে ভাবলেশহীন একটি বড় রাজনৈতিক দল, কোন পলিসি পজিশন আমরা দেখতে পাই না। কোন পলিসি পজিশন, যেমন একজন করে যদি আমরা যুদ্ধাপরাধের বিচার, এই বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে, যে দণ্ডগুলো কার্যকর হচ্ছে, এক্সিকিউশনগুলো হচ্ছে, সেক্ষেত্রে পুরো বিশ্ব থেকে, পুরো বাংলাদেশ থেকে, প্রতিটি দল, মত, মহল থেকে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, বিএনপি এটা কি সমর্থন করে নাকি সমর্থন করে না? বিএনপি ভবিষ্যতে ক্ষমতা গেলে কিংবা রাষ্ট্র ক্ষমতা আসলে এই প্রক্রিয়াগুলো কি অব্যাহত রাখবে? ওই জায়গাটা হতে হবে আমাদের যে কোনো, যে অংশটুকু বলেছেন সে অংশটুকু আমি কথা বলছি না, সে অংশটুকু নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভিতরকাল অনেক লোকে কিন্তু বিএনপির জন্য নানা সাজেশন তারা তৈরি করে, তারা কোন পথে যাবে, তারা কি খাবে, এটা দেখেছি। আমি বলছি আপনি হয়তো বলেন একটা জায়গায় একটু আমাকে স্পষ্টভাবে জবাব দিতে পারবেন কিনা, সেটি দেখেন। যেটি ব্যারিস্টার রুমিন বললেন, সেটি হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন, পরবর্তী সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং যে সকল নির্বাচনগুলি 5 জানুয়ারি নির্বাচন থেকে এই পর্যন্ত হয়ে আসছে, সেই নির্বাচনগুলি নিয়ে, সেই নির্বাচনগুলিতে কি অবস্থা হয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা এবং 5 জানুয়ারি নির্বাচনের যে ভূমিকা, সে বিষয়ে সেটা আমি মনে করেন কোন কোন দলের রাজনৈতিক বক্তব্যের, আমি যদি আলোচনার ক্ষেত্রে যদি বলি, আমি রাজনৈতিক জবাবের, রাজনৈতিক মতামত কিংবা অভিমতের আমি জবাব দেব না। আমি আমার কথা বলছি, আপনি নির্বাচন কমিশন এবং নির্বাচনগুলির কথা বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনকে সেই গত 30 বছর ধরে আমরা যেটা দেখছি, 90 দশক থেকে যেভাবে ব্যবহৃত হয়েছে, নির্বাচন কমিশন হচ্ছে যে কোনো নির্বাচনের জন্য একমাত্র অথরিটি, কর্তৃপক্ষ, সংবিধান এবং আইন অনুযায়ী। নির্বাচন কমিশন
কোন কোন ক্ষেত্রে, এবং আমি বলবো যে বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আমি আমার ন্যাক্কারজনক ভূমিকা দেখেছি। কারণ কি, নির্বাচন কমিশন সেই শক্তি, সামর্থ্য, যে সাহস, যে আইনি অধিকার, যে আইনি দম্ভ থাকা দরকার, সেটা আমরা দেখিনি। নির্বাচন কমিশনের ব্যর্থতা অবশ্যই আছে, ছিল এবং এখনো আছে। এখন পরবর্তী নির্বাচন কমিশন কি হবে, কিভাবে কোন প্রক্রিয়া ঘটিত হবে, হলো কি দেখেন, বিএনপি একটি দল, আওয়ামী লীগ একটি দল, দুটি দলই সমান্তরালভাবে বাংলাদেশ শাসন করেছে গত 30 বছরে, 90-এর পর থেকে। এই দুটি দলের মধ্যে ন্যূনতম সমঝোতার জায়গাগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এক দল যখন ক্ষমতা ছিল আরেক দলকে নিশ্চিহ্ন করার ব্যবস্থা নিয়েছে, আবার আরেক দল যখন ক্ষমতা এসছে প্রতিপক্ষকে কিভাবে ঘায়ল করে, উনি কতগুলো অত্যাচার নির্যাতনের কথা বলেছেন। শুধু নির্যাতন কেন, এখানে গ্রেনেড হামলা করে একটি দলের প্রধান নেত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। এটা হলো ক্ষমতা এমন একটা জিনিস, যারা ক্ষমতা যায় সেটা 2001 থেকে এখন কি সেই পরিবেশ বিরাজ করছে? আমি বলছি 2001 থেকে 6 পর্যন্ত যে পরিবেশ, কিংবা এর আগে 96 থেকে 2001 থেকে 1 পর্যন্ত যে পরিবেশ, কিংবা বর্তমানে যে পরিবেশ, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন খুব আলোচিত বিষয়, অবশ্যই আলোচিত বিষয়। এটা এমন একটি নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসে, এমন একটি সংসদ হলো, এটা কোনো পার্লামেন্টারি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির ধাঁচের কোনো কাছে না। কিন্তু এই সংসদকে তো আপনাকে ফেলে দিতে হবে, কারণ এই সংসদ কিংবা সরকার একটা রাষ্ট্রকে পরিচালিত করতে হবে, বেক্রম তো রাখা যাবে না। বিএনপি সংসদে আসেনি, নির্বাচনে আসেনি, এই জন্য কি এটা ধারাবাহিকতা থাকবে না? বিএনপিকে এমন কোন রাজনৈতিক শক্তি হিসাবে, এমন কোন পরিবেশ পরিস্থিতি, আমি যেটা বলছিলাম, there is no compulsion right at the moment, নির্বাচনে কোনো কম্পালশন নাই। বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে এমন কোন পরিবেশ আলোচনাটাকে আপনার সাথে আমি যেভাবে যুক্ত রাখতে চাই সেভাবে আমি জানতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে, যেমন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছি যে চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আমরা উপজেলা প্রান্তিক, আমি বলছি আপনার কথাই আমি বলছি, প্রতিটি প্রান্তিক নির্বাচনের কথা বলেন, প্রতিটি প্রান্তিক নির্বাচন যদি কালোত্তীর্ণর মানোত্তীর্ণর প্রসঙ্গে যদি থাকেন, তাহলে আপনি ওভাবে মানোত্তীর্ণ করতে পারবেন না কালো, কারণ এখানে নির্বাচনটা হয়ে গেছে একপাক্ষিক, এখানে রাজনীতি হয়ে গেছে একপাক্ষিক, ভারসাম্যহীন। একটি দল যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটি দল যখন ওইভাবে প্রস্তুতি নিয়ে সাংগঠনিক অবস্থানে ছিল, তো তার কি চিহ্ন আমরা দেখছি? এটা আমি কোনো বিএনপিকে ঘায়ল করবো, কিন্তু বিএনপির সরব উপস্থিতি, সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় রাজনীতির যে কার্যকারণ থাকা দরকার, রাজনীতির যে চর্চা থাকা দরকার, সেটা বিএনপির ভিতরে বিশ্লেষণ আছে। আমরা সঠিক রাজনীতি করছি কিনা, আমরা সঠিক পালস গুলো ধরতে পারছি। আমি আপনার সেই জায়গায় আমি বলছি নির্বাচন কতটুকু মানোত্তীর্ণ কিংবা কালোত্তীর্ণ হয়েছে, কিংবা সাধারণ মানুষের, কারণ হয় কি, একটি সমাজ যখন ভারসাম্যহীন হয়, যাদের অনুকূলে ভারসাম্য থাকে, যে যাদের অনুকূলে এ ধরনের প্রভাব কিংবা প্রতিপক্ষ যে পরিবেশ পরিস্থিতি থাকে, তারা এই ধরনের ব্যবহার করে, এই ধরনের ব্যবস্থা পরিস্থিতি সৃষ্টি করে, এটা ন্যাচারাল। এটা আমি আপনার কাছে একটা বিষয় আপনার কাছে আবার একটু জানবার আগ্রহ প্রকাশ, সেটি হচ্ছে, আপনি দেখেন যে কয়টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত লোকেরা নির্বাচিত হয়ে রয়েছে, তাদের প্রায় জনই হয়তো জেলে রয়েছে, অথবা তারা তাদের জেল হওয়া অবস্থায় তারা পলাতক অবস্থায় রয়েছে, অথবা দায়িত্ব পালনও করছে, দায়িত্ব পালন। কিন্তু এই অবস্থার প্রেক্ষাপটে জনপ্রতিনিধি হয়ে, এই যে বিশেষ করে আমরা যদি গাজীপুরের মেয়রকে চিন্তা করি, বা আমরা সিলেটের মেয়রকে চিন্তা করি, মেয়র, আবার বরিশালের মেয়র বোধ হয় এখনো এইরকম অবস্থার স্পেসিফিক যদি আপনি ধরেন, এরকম বিভিন্ন নজির আনতে পারেন। আমি খুবই দুঃখিত, আমি জানতে পারলাম যে উনি একজন আইনজীবী, আইন পেশা কিংবা রাজনীতির সাথে যে কোনো কারণে উনি বিদেশ যাওয়ার জন্য, এটা মৌলিক অধিকারের লঙ্ঘন। এবং উনি মৌলিক অধিকারের যে প্রক্রিয়া, মৌলিক অধিকার আর্টিকেল 101 সংবিধান, আমি লিগ্যাল প্র্যাকটিশনার না, হ্যাঁ, আমি সংবিধান আমাকে বলে দিয়েছে আমি মৌলিক অধিকার কম না হলে আমি কি প্রতিকার চাইতে পারি। বিচার বিভাগে আমার আশ্রয় পাওয়ার অধিকার আছে। আমি জানি না এই ধরনের প্রক্রিয়াগুলোর চর্চার সুযোগ করা হয়েছে কিনা, এরকম তো হয়েছে বহু। আমরা শুধু উনি কেন, আমরা জাতীয় পর্যায়ে আরো বড় নেতাকে দেখেছি বিদেশ যাওয়ার ক্ষেত্রে বারণ করা হয়েছে প্রশাসনিক নির্দেশে, কিন্তু আদালতের নির্দেশে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে যে নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন কিংবা আইন বিভাগ বলেন, এই বিভাগগুলো যতক্ষণ না নিজের অবস্থানে, নিজের স্বকীয়তা, নিজের সাংবিধানিক ধারাবাহিকতা, ক্ষমতা চর্চা করতে পারবে, ততক্ষণ হবে না। নির্বাহী বিভাগ একটি, মনে করেন, এখন আমাদের সত্যি কথা যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলি, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স সিস্টেম অফ ডেমোক্রেসি। আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি, কিন্তু সেটা চর্চা
সেই 91 সংসদের যে ব্যবস্থা আমরা পরিবর্তন করেছি তখন থেকে এটা অনুপস্থিত। আপনি জানেন যে নির্বাচন নিয়ে প্রসঙ্গ হচ্ছে, আমরা কি এমন একটি নির্বাচন, এই যে রাজনীতিবিদরা কি এমন একটি আস্থা সৃষ্টি করতে পেরেছে যে নির্বাচন আমরা আস্থা এবং আমরা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারি? 111 কেন আসলো? এ ধরনের একটি নির্বাচন করার প্রচেষ্টা থেকে আমরা 111 আমি বর্তমান নিয়ে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য একটা নির্বাচন হবে, কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে সেটা না করে আমি সার্বিকভাবে আমি এটা দেখতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কোন পরিবেশ পরিস্থিতি নেই, বাধ্যবাধকতা পরিস্থিতি নাই, হয়তো কোনো দলের জন্য প্রয়োজন, কোন মহলের জন্য প্রয়োজন, কিন্তু ওভারঅল সার্বিকভাবে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? এই বিশ্বের অবস্থায় বাংলাদেশ কি একটি নির্বাচন এখন নাকি আরো কোনো বড় ইস্যু আছে সেগুলো হ্যান্ডেল করা, ডিল করা বাংলাদেশের জন্য প্রয়োজন? আপনি বিএনপি নির্বাচনের ট্রেন্ড মিস করে, আমি বিএনপির কথা বলছি, বিএনপি নির্বাচনের ট্রেন্ড মিস করেছে, এটা হলো বাস্তবতা। সেই ট্রেন্ড মিস করেছে সেটি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বলছেন, মন্ত্রীরা বলছেন। আপনি যেটি বলছেন যে বর্তমান বাস্তবতায় কোন নির্বাচন ডিজার্ভ করে না, কথাটা সঠিক, কিন্তু একটা বিষয় বলছেন আমি এমন কোন পরিবেশ, কিন্তু যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, যে নির্বাচনে 150-টির বেশি আসনে, সেটা আমাদের রাজনীতিবিদরা যদি, তাহলে সেই লোকরা যদি নির্বাচন পরিচালনা করে 2014 সালের নির্বাচনের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন। আপনি জানেন, মনে আছে জাতিসংঘের একজন মহাসচিবের বিশেষ দূত বাংলাদেশে এসে দুদল রাজনীতিবিদদের সাথে, আমরা সেই জায়গায় আবার আপনার কাছে আসবো। আমি বিরতি যাওয়ার পূর্বে আপনার যদি কিছু যুক্তি থাকে আপনার সাথে আমি আপনাকে একটা জায়গায় স্পষ্ট বলতে চাই, আজকে জামাতের প্রসঙ্গ কিন্তু আসতে স্পষ্ট করে জামাতের কথা বলছি। শোনেন, 2014 সালে যে নির্বাচনটি হয়ে গেল তার পরপরই কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, আমরা দ্রুতই আরেকটি নির্বাচনে যাব। কিন্তু তারপরে যখন তারা টের পেল, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল, এটা আওয়ামী লীগের অর্থমন্ত্রীও সেই সময় বলেছিলেন 2014 সালের ইমিডিয়েট পরপরই, আপনারা পত্রিকা যদি ঘাটেন, আমি ডেট দিয়ে দেবো, আমার কাছে ডেট আছে, আমি আপনাকে দিয়ে দেবো, যেটি একটি নিয়ম রক্ষার নির্বাচন এবং আমরা দ্রুতই আরেকটি নির্বাচনে যাব যেখানে সকল দল অংশগ্রহণ করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। যাই হোক, পরে যখন তারা দেখলো যে তাদের মধ্যে, যেটা উনি বারবার বলছিলেন যে এখন তো বিরোধী দল বাধ্য করতে পারছে না, বাধ্য করা মানে হলো আমাদেরকে তাহলে এখন আবার সেই অবরোধে গিয়ে, আবার সেই হরতালে গিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে আমাদেরকে আবার সেই রেল লাইন উপরে ফেলে, যেগুলো আওয়ামী লীগ করেছিল, আমাদেরকে সেরকম একটা অরাজক অবস্থা তৈরি করতে হবে, তারপর একটি নির্বাচন। অর্থাৎ স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, যে কথাটা আমি বলেছিলাম, যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনকে আপহোল্ড করবার জন্য একটি নির্বাচন অত্যন্ত প্রয়োজন এখন। আর যে কথাটি আপনি বলছিলেন জামাতের বিষয়টি ক্লিয়ার করার জন্য, জামাত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হলো কবে, কার সময় জামাত নিবন্ধন পেল? জামাত নিবন্ধন পেল 86 সালে এরশাদের যেই জাতীয় বেঈমান যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনটিকে বৈধতা দিতে। তখন জামাত, আওয়ামী লীগ এবং এরশাদ মিলে 86তে নির্বাচন করে। পরবর্তীতে 1996 সালে আবারও গিয়ে যুগপৎ আন্দোলন করেনি আওয়ামী লীগের সাথে, জামাত করেছে, তো করে সে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে সংবিধানে। কিন্তু কথাটা হচ্ছে, যখন জামাত আমার সঙ্গে আছে তখন জামাত ধোয়া তুলসী পাতা, তখন কিন্তু জামাতে নিজামী ছিল না, তখন জামাতে মুজাহিদ ছিল না, তখন জামাতে গোলাম আজম ছিল না, কারণ তখন জামাত আওয়ামী লীগের সাথে ছিল। যেই মুহূর্তে জামাত বিএনপির সঙ্গে গেল, সেই মুহূর্তে জামাতের সাথে গোলাম আজমও যুক্ত হয়ে গেল, নিজামীও যুক্ত হয়ে গেল, মুজাহিদও যুক্ত হয়ে গেল, যত যুদ্ধপরাধী সব তখন যুক্ত হয়ে গেল। আমার কথা সেখানে না, কথা হচ্ছে যে জামাত রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটা গেম কার্ড, জামাতকে নিয়ে যে যখন পারে তখনই খেলেছে। এখন কথা হচ্ছে যে জামাতের সঙ্গে বিএনপি আছে, খুব ভালো কথা, জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমরা দুদিন পরপরই পত্রিকায় দেখি আমাদের আইনমন্ত্রী বলেন এক্ষুনি আমরা বিল নিয়ে আসতেছি, সামনের মাসে এই বিল নিয়ে আসবো, আমরা জামাতকে নিষিদ্ধ করে দেয় না কেন? নিষিদ্ধ করে না এই কারণে যে নানান চাপে পড়ে, আজকে যদি আমি শেষ করি, নানান চাপে পড়ে যদি আজকে বাধ্য হয় বিএনপি জামাতকে ছেড়ে দিতে, কালকে আওয়ামী লীগ জামাতের সঙ্গে গিয়ে হাত মেলাবে। কেন বলছি? কারণ তৃণমূলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আরো প্রতিমন্ত্রীদের হাতে বাঁধে ফুল দিয়ে জামাতের নেতা কর্মীরা ইউপি নির্বাচনগুলোর আগে, পৌরসভা নির্বাচনগুলোর আগে গিয়ে আওয়ামী লীগে জয়েন করেছে। অর্থাৎ জামাতের সঙ্গে তাদের আদর্শিক সংঘর্ষ বা জামাতের সঙ্গে তাদের বিরোধটা ততক্ষণ পর্যন্তই জায়েজ থাকে, ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ পর্যন্ত জামাত অন্য কোন রাজনৈতিক দলের সাথে আছে। যেই মুহূর্তে জামাত আওয়ামী লীগের সঙ্গে একীভূত হয়ে যায়, তখন আর জামাতের বিরুদ্ধে কোন রকমের কোন অভিযোগ আওয়ামী লীগের থাকে না। জামাত তো 20 দলে আছে, এটা তো নতুন করে বলবার কিছু নাই।
জামাত কি 20 দল থেকে বের হয়ে গেছে? বের তো হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাতকে নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা আওয়ামী লীগের, জামাতকে কেন নিষিদ্ধ করা হয় না? জামাতের মধ্যে জঙ্গি আছে, জামাতের মধ্যে যুদ্ধাপরাধী আছে, জামাতের মধ্যে অনেক কিছু আছে, তো জামাতকে কেন নিষিদ্ধ করা? যেমন আমরা আরো তো অনেকগুলো ধর্মভিত্তিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে না? তাহলে কেন জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না? এটা কোনো উত্তর আমি মারুল ভাই আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরোধী বুঝতে পারলেন, উনি যদি বিএনপির কিংবা 20 দলীয় জোটের যদি পলিসি স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে আমার সাথে আছে, পলিসি স্টেটমেন্টের ব্যাপারে যে কোনো দল বা জোটের একটা পলিসি থাকতে পারে, সেটা জনগণ কিভাবে নেবে এটা আমরা একটা বিরতির পর আপনার কাছে নিশ্চয়ই আসছি। আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পরও আমরা আপনাদের কাছে আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে ফিরে আসবো। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোটে নিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আপনাদের দুজন প্রিয় অতিথি নিয়ে আপনাদের সামনে এসেছি আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা একটুখানি যে প্রসঙ্গে যায়, অত্যন্ত মানবিক একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে তনু হত্যাকাণ্ডের তদন্ত। সেটি নিয়ে কিন্তু আবারও ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার যে মোটিভ, কারা এই হত্যাকারী, সেটি চিহ্নিত করা যায়নি। এবং তার বাবা অত্যন্ত ক্ষোভ করে বলেছেন যে এই হত্যা কি কাণ্ড, যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো একসময় এটা মিলিয়ে যায় কিনা বা হত্যার বিচার না পাওয়ার একটা সম্ভাবনা করে তিনি দিচ্ছেন। আমি মানব একটু সংক্ষেপে যদি আপনি এই তনু হত্যাকাণ্ডের এই বিষয়টাকে দেখেন। এটা তো পরিবারের ক্ষোভ কেন, এটা আমার ক্ষোভ, আপনার ক্ষোভ, এই সমাজের ক্ষোভ। একটা হত্যাকাণ্ড হবে, হত্যাকাণ্ডের পেছনে যারাই থাকুক না কেন, দায়ী থাকুক না কেন, যারাই অভিযুক্ত থাকুক না কেন, এটা বিচার হবে। এবং এটা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যত সংস্থা আছে তাদের দায়িত্ব। এ নিয়ে তো কোনো আপোষের সুযোগ নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের এখানে যে কোনো হত্যাকাণ্ড আমরা দেখি যে দ্রুত বিচার হচ্ছে, কিন্তু কোনো এটা আমাদের আইনি ব্যবস্থার সমস্যা, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের সমস্যা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সমস্যা। আবার হয়তো বলবে যে এখানে আলামত, সাক্ষ্য, প্রমাণ, এভিডেন্স, কোন প্রুফ, এটার সমস্যা। যেমন এই হত্যাকাণ্ড নিয়ে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে পোস্টমর্টম রিপোর্টের যে বিতর্ক হলো গত 1-1.5 মাস আগে, প্রচন্ড বিতর্ক হলো। তাহলে কি হলো? একজন চিকিৎসক কি কারণ দেখালো বলার অপেক্ষা রাখে না, কিংবা আলোচনার অপেক্ষা রাখে না। এবং কলেজ ছাত্রী সেভাবে ন্যাক্কারজনক ভাবে ধর্ষিত হবে, হত্যা হবে, তার পরিবার তো এই কথা বলবে, আজীবন বলে যাবে। এই পরিবারের কাছে তো এটা তো এই জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, এটার কোনো প্রতিকার নেই। প্রতিকার একটাই হচ্ছে এই ধরনের তনু হত্যা কিংবা এই ধরনের হত্যাকাণ্ডে আমরা পুনরাবৃত্তি চাই না। এই সমাজে আমরা এগুলো হত্যাকাণ্ডের পরে একটু আন্তর্জাতিক ইস্যুতে যাবো। আপনি বিষয়টা দেখুন, তনু হত্যাকাণ্ড তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। এর আগে আমরা সাগররুনি হত্যাকাণ্ড দেখেছি, তারপরে আমরা মৃত্যু হত্যাকাণ্ড দেখেছি, বিশ্বজিৎ দেখেছি, ত্বকী দেখেছি, নারায়ণগঞ্জের 7 মার্ডার দেখেছি। এখন গণতন্ত্রহীন একটা সমাজ যখন থাকে, গণতন্ত্রহীন একটা রাষ্ট্র যখন থাকে, যখন জবাবদিহিতা থাকে না, তখন সেখানে আইনের শাসন থাকবে না, সেখানে ন্যায় বিচার থাকবে না, সেটাই স্বাভাবিক। তনু মারা গেছে আজকে কিন্তু ঠিক 6 মাস পূর্ণ হলো। 20 মার্চ তনু হত্যাকাণ্ডটি ঘটে, এবং এমন একটি জায়গায় ঘটে যেটি সবচেয়ে সুরক্ষিত। আজকেও পত্রিকায় এসছে, এবং এই ঘটনাটি ঘটবার পরপরই তনু পরিবার থেকেও বারবার বলা হচ্ছিল, এমন ভাবে ইন্টারোগেট করা হচ্ছে তাদেরকে যেন তারাই আসামি। আজকেও বলা হচ্ছে যে যাদের নাম আমি বলে দিয়েছি, কেন তাদের ডিএনএ টেস্টের আওতায় আনা হচ্ছে না? তনুর মা কিন্তু বারবারই প্রশ্নটি করে যাচ্ছেন যে আমরা যাদের সন্দেহভাজনের নাম দিয়েছি, অলরেডি পুলিশকে দেওয়া আছে, কেন ডিএনএ টেস্টে তাদের আনা হচ্ছে না? এবং এই প্রশ্ন যখন তাদের কাছে করা হয়েছে, এই প্রশ্ন যখন পুলিশ বাহিনীর কাছে করা হয়েছে, তারা বলেছে যে এইসব বিষয়ে সময় লাগে। এখন কালক্ষেপণে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যত সময় আপনি নষ্ট করবেন, ঘটনাটি ততই সাগররুনির দিকে যাবে, এটাই স্বাভাবিক। এবং যতক্ষণ পর্যন্ত একটি জবাবদিহিতা না থাকবে সরকারের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এদেশের কোনো মানুষই নিরাপদ না। এই ধরনের ঘটনা আজকে তনুর সাথে ঘটেছে, কালকে আপনার সাথে ঘটবে, পরশু ওনার সাথে ঘটবে, তারপর দিন আমার সঙ্গে ঘটবে, এটাই স্বাভাবিক। নিশ্চয়ই আমরা এই ধরনের কোন ঘটনা যাতে আর না ঘটে সেটি আমরা প্রত্যাশা করবো। তনু হত্যার বিচার যাতে সংগঠিত করা সম্ভব হয় সেটি আমরা প্রত্যাশা করবো। একটু করে আন্তর্জাতিক বিষয়ের দিকে একটু যেতে চাই। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন, আপনার ডিপ্লোমেট করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং খুব আপনি গভীরভাবে মনোযোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে। ভারত কাশ্মীর প্রসঙ্গ সেটি আসছে আমরা পরে। সেখানে এই নির্বাচন ঘিরে বাংলাদেশেও কিন্তু যথেষ্ট জল্পনা কল্পনা রয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি হিলারি যেভাবে এগিয়ে ছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে দুপক্ষই হয়তো সমান তালে বা কেউ কিছু একটু এগিয়ে, কেউ একটু পিছিয়ে রয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে কোন রকম কোন প্রভাব ফেলবে কিনা, বা এই নির্বাচনের পরবর্তীতে আমাদের রাজনীতির ক্ষেত্রে কোন রকম কোন
পরিবর্ধন বা কোন রকম কোন সুবিধা অসুবিধার প্রেক্ষাপট তৈরি হবে কিনা এই নির্বাচনে জয় পরাজয়ের উপর ভিত্তি করে? না, এই নির্বাচনে মিস হিলারি ক্লিন্টন আসুক কিংবা ট্রাম্প আসুক, আমেরিকার যে ফরেন পলিসি নির্ধারিত হয় অফিসিয়াল কিংবা ব্যুরোক্রেট টেকনোক্রেটদের দ্বারা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি সম্পর্ক এর কোনো প্রভাব ফেলবে না। যে অ্যাডমিনিস্ট্রেশনে আসুক, ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন আসুক কিংবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, রিপাবলিকান কিংবা ডেমোক্রেট, কিন্তু কে জিতে তার উপর বিশ্বব্যাপী একটি প্রভাব পড়বে। রিপাবলিকানরা জিতলে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটা টেনশন বিরাজ করে। আপনি বলা হয় যে ইরাক ওয়ার, আফগান ওয়ার এ সময় হয়েছিল, $80 ট্রিলিয়ন বরাদ্দ দিয়েছিল, সিনেট এটা অনুমোদন করেন, পরবর্তীতে ইরাক যুদ্ধ, এই ধরনের ঘটনা ঘটে। তো বাংলাদেশে আমরা আমাদের সাথে যে আমেরিকার যে রিলেশন, আমাদের যে গুরুত্ব কিংবা আমেরিকার কাছে আমাদের যে স্বার্থ, আমাদের প্রায় 7-8 লক্ষ বাংলাদেশি আছে। আবার আমেরিকার পলিসিটা হয়, আমেরিকার এই নির্বাচনটা কিভাবে হবে, এখানে এশিয়ান আমেরিকান আছে, আফ্রিকান আমেরিকান আছে, আরব আমেরিকান আছে, বিরাট জনগোষ্ঠী মুসলিম ভোটার আছে, এগুলো অনেক ফ্যাক্টরের সাথে হয়। তবে আমাদের সাথে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, এই মুহূর্তে আপনি যদি যে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছে এর মধ্যে কাকে মনে করছেন আপনি একজন? না, এটা আমি বাংলাদেশ থেকে এটা কেউ বলতে পারবে না, আমি এখানে বসে বলতে পারবো না। আমেরিকায় বসে আমার একজন বন্ধু আজকে সকালে জাস্ট আমেরিকা থেকে এসছে তার পেশাগত কাজে 1 সপ্তাহের জন্য, তার সাথে দুপুরে দীর্ঘ আলাপ হয়েছে। এটা খুবই আনপ্রেডিক্টেবল। যদি আমরা এইভাবে, আপনি যতগুলো এই পর্যন্ত জরিপ হয়েছে, CNN এর জরিপ, রয়টার্স জরিপ, বিভিন্ন টেলিভিশন চ্যানেল নেটওয়ার্কের জরিপ, কি দেখেছেন? 6 পয়েন্ট। প্রথমে আমরা দেখলাম যে 13 পয়েন্টের ডিফারেন্স, হিলারি এগিয়েছিলেন 13 পয়েন্ট, কিন্তু আবার হিলারি 5 পয়েন্ট পিছিয়ে গেছে। আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে হিলারি 4 পয়েন্ট ডিফারেন্স। তো এই ব্যাপারগুলো আপনি এখন বলতে পারবেন না। একটু সঙ্গে ডিবেট হবে নেক্সট মানডেতে, দুটো ডিবেট হবে। কি ভোটের কিছু না, ডিবেটে আমেরিকান দুজন যখন পাশাপাশি ডিবেটে বসবে, প্রথম ডিবেট হবে আগামী সোমবার, অক্টোবরের মাঝামাঝি দ্বিতীয় ডিবেট হবে, তখন পরিস্থিতিটা কিছুটা আঁচ করা যাবে। আর পলিসি হচ্ছে কে জিতবে, আমেরিকার এডুকেশন পলিসি, আমেরিকার জব মার্কেট সিচুয়েশন, আমেরিকার যে ট্রিটমেন্ট চিকিৎসা সিস্টেম, কিংবা কতটুকু হেলথ ইন্স্যুরেন্স কভার করবে, কতটুকু জব মার্কেট হবে, কতটুকু যে বড় বড় কর্পোরেট সুবিধাগুলো থাকবে, তার উপর হলো অনেকগুলো ফ্যাক্টর। আমাদের সাথে বাংলাদেশের সাথে ওরকম নেই, আমরা খুব আগ্রহী দেখছি কে হয়। আমাদের এই জায়গাটা মানে যারা ট্রাম্পের সমর্থক তারা কি কারণে তার সমর্থক, কারা হিলারির সমর্থক, তারা কি কারণে হিলারির সমর্থক? ব্যক্তির চেয়ে এটা হচ্ছে দলীয় সমর্থক। কিন্তু এবারে নির্বাচনে ট্রাম্প, যেমন আজকে সর্বশেষ সিনিয়র বুশ ট্রাম্পকে ভোট দেবেন না, হিলারিকে দেবেন। উনি রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, রিপাবলিকান বেশ কয়েকজন সিনেটর, বেশ কয়েকজন সিনিয়র পলিটিশিয়ান দেবেন না, কারণ মনে করছে যে রিপাবলিকান প্রার্থী হিসাবে তৃণমূল থেকে প্রাইমারির মাধ্যমে যে ট্রাম্প জিতে এসছে এবং এবার যে মনোনয়ন পেলেন তাকে ঠেকানো যায়নি, ঠেকানোর চেষ্টা হয়নি তা না, ঠেকানো যায়নি, কিন্তু ডেমোক্রেটিক প্রক্রিয়া চলে এসছে। তার যে পলিসি, তার যে বক্তব্য, তার মহিলাদের বিরুদ্ধে যে বক্তব্য, তার ইমিগ্রেন্ট বিরোধী যে বক্তব্য, মুসলিম বিরোধী যে বক্তব্য, এবং মাইগ্রেশন বিরোধী ইস্যুতে তার যে পলিসি, এই পলিসিগুলো স্বাভাবিকভাবে নিতে পারছে না কেউ। সে কারণে দলের ভিতরকার লোকেরাই হয়তো কিন্তু কোন কোন ক্ষেত্রে হয়তো এটা কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে কারো কারো প্রতি। যে আমরা হয়তো আপনার কাছে আবার আসবো, আমরা হিলারি ট্রাম্প কে এগিয়ে কে পিছিয়ে সেটি দেখা যাবে এবং বিতর্ক কিছুদিন পরে আমরা দেখতে পাবো। কি কারণে হিলারি জনপ্রিয়, কি কারণে ট্রাম্প জনপ্রিয়, আপনি কিভাবে দেখছেন? আমার যেটা মনে হয় যে এই বছরের শুরুতে আমার ওয়াশিংটনে থাকার সৌভাগ্য হয়েছিল, তো তখন আমি ওদের ডিবেট গুলো দেখতাম, এবং তখন আমার মনে হচ্ছিল যে প্রাইমারি নির্বাচনে বোধহয় ট্রাম্পের আর ঠিকবার কথা না, কারণ যে নারী বিদ্বেষী বক্তব্য আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, অভিবাসীদের বিরুদ্ধে তার যেরকম বিষোদগার দেখেছি, মুসলিমদের বিরুদ্ধে তার যে বিষোদগার দেখেছি আমি, মানে এটা আনবিলিভেবল। এরকম একটা মানুষ এতদূর পর্যন্ত আসবে, এটা আমেরিকানরা নিজেরাই অনেকে বিস্মিত হয়ে গেছেন। তবে আমি যে সমর্থনটা ট্রাম্পের প্রতি দেখেছি হচ্ছে যে সাদা এবং যারা একটু স্বল্প শিক্ষিত তাদের মধ্যে, তারা বিশ্বাস করে যে অভিবাসীরা এসে তাদের জব মার্কেট নিয়ে যাচ্ছে, তাদের কাজের ক্ষেত্র সংকুচিত করে ফেলছে, তাদের ইকোনমিতে একটা বিরাট ভাগ বসাচ্ছে অভিবাসীরা। সুতরাং
ট্রাম্পের অবস্থান অভিবাসীদের বিরুদ্ধে, এক। দুই হলো ট্রাম্পের অবস্থান, আপনি জানেন 1/11 এর পরে একটা বৈশ্বিক পরিবর্তন এসেছে, মুসলিমদের প্রতি এক ধরনের অন্যরকম দৃষ্টিভঙ্গি এসেছে পশ্চিমের, এবং আগে যে ধরনের সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদের পার হতে হতো, এখন কিন্তু নাম দেখলেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি অন্যরকম হয়ে যায়। হয়তো র্যান্ডম চেকিং এর কথা বলে, অলওয়েজ ইসলাম বা আহমেদ বা মোহাম্মদ এদেরকেই র্যান্ডম চেকিং এর নামে ধরা হয়। সুতরাং এক ধরনের মানসিকতার পরিবর্তন এসছে, এবং সেই মানসিকতার পূর্ণ পৃষ্ঠপোষক কিন্তু ট্রাম্প, এটা চেয়ে তার বক্তব্য দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। এবং যারা এই ধরনের কনজারভেটিভ বিশ্বাসী বা আমেরিকার যে সাদা এবং একটু স্বল্প শিক্ষিত যারা মনে করে যে তারাও একই মতে 1/11 এর জন্য সমগ্র বিশ্বের মুসলিমকে দায়ী করেন, অতটা উদার মনস্ক না, তাদের সবারই ভোট কিন্তু আমরা দেখছি ট্রাম্পের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকার অনেকেই বিশ্বাস করে যে হিলারি ক্লিন্টন হচ্ছেন তৃতীয় মেয়াদের বারাক ওবামা, অর্থাৎ দুবার মেয়াদ শেষ করবার পরে হিলারিকে যদি তারা এবার আনেন, আবার তারা আবার বারাক ওবামাকেই ফিরিয়ে আনবেন। যে কারণে দেখা যাচ্ছে যে আফ্রিকান আমেরিকান ছাড়া আর যারা সাপোর্টার ছিল বারাক ওবামা, যেমন যুব সমাজ ছিল, নারী ছিল, অন্য ইমিগ্রেন্টরা ছিল, তারা ওভাবে আর হিলারিকে সাপোর্ট দিচ্ছে না যেভাবে তারা ওবামাকে সাপোর্ট দিয়ে গেছে। এই কিছু কারণ তো আছেই যেটা হিলারিকে এফেক্ট করছে। তবে হিলারির বিষয় একটা কিন্তু খুব পরিষ্কার, যে ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন আর কোন রাজনীতিবিদ এর আগে আমেরিকা প্রেসিডেন্ট প্রার্থী হন, এটা কিন্তু ওবামাও স্বীকার করেছে, এবং তিনি একমাত্র আলোচিত নারী যিনি 30 বছর ধরে আমেরিকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ফার্স্ট লেডি ছিলেন, তিনি পররাষ্ট্র সেনেটর ছিলেন, তিনি 3 টাইম সেনেটর, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো সুতরাং তিনি সফল পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং তার ব্যাপারে, তার যোগ্যতার ব্যাপারে, তার দক্ষতার ব্যাপারে, তার মেধার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে ওই যে যেটা বলা হচ্ছে, তারা মনে করছে একটা চেঞ্জ, একটা পরিবর্তন তারা চায়, যে ওবামা 2 টার্মে ছিল, আবার যদি হিলারি আসে সেটা যেন ওবামারই আসে। এবং আপনি জানেন যে মিশেলও এখন হিলারির পক্ষে মাঠে নেমেছেন, বার্নি স্যান্ডার্স মাঠে আছেন, এবং এলিজাবেথ ওয়ারেনকে উনি নিয়ে এসছেন ওনার পক্ষে কথা বলবার জন্য, সো দ্যাট তারা ইয়াং জেনারেশনটাকে ক্যাচ করতে পারে। দেখা যাচ্ছে যে উনি প্রথম নারী প্রেসিডেন্ট হবেন আমেরিকার, কিন্তু বেশিরভাগ নারী তাকে সাপোর্ট করছেন। only 47% মহিলা সমর্থন উনি পাচ্ছেন, যেখানে ওনার, আমি তো মনে করি ওনার 80% এর উপরে মহিলা সমর্থন পাওয়া যাবে। প্রথমবার আমেরিকার মতো একটি দেশে নারী প্রেসিডেন্ট। এখানে আরো একটা পয়েন্ট বলা দরকার হিলারি ইস্যুতে। যেমন হিলারি অ্যাডমিনিস্ট্রেশন, হিলারি যখন সরকারের প্রশাসনে ছিল, তার ইমেল ইস্যুটা একটা বড় ইস্যু হিসেবে চলে এসছে। ব্যক্তিগত ইমেল দিয়ে, ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট থেকে উনি সরকারি কাজ, রাষ্ট্রীয় কাজ করেছেন, এটা ওনাকে আদালত পর্যন্ত টেনে নিয়েছে। এটা একটা ইস্যু। আর যেটা উনি বললেন, এটা আমিও একমত, দু একটা এক্সেপশন ছাড়া থার্ড টার্মের জন্য কোন দল রিপিট করা এটা ঘটেনি। শুধু এক টার্ম হয়েছে কার্টার, আর ক্লিন্টন 2 টার্ম, ওবামা 2 টার্ম, জর্জ বুশ জুনিয়র 2 টার্ম, এভাবে হয়েছে। কিন্তু থার্ড মেয়াদ এটা রিপাবলিকান টার্ম, কিন্তু রিপাবলিকান কাকে টার্ম দেবে? ট্রাম্পকে দেবে। এর আবার বিভিন্ন ইস্যু আছে। সুতরাং খুবই এবং সেটি আমরা এটি অন্তত প্রত্যাশা করবো বাংলাদেশের, যাতে আমেরিকার সাথে সম্পর্ক কোনো ঘাটতি না ঘটে, যে নির্বাচিত হোক না কেন, আমরা সে জায়গায় হয়তো বা অবস্থান করছি। আমি একটুখানি আমাদের প্রতিবেশী যে 2টি দেশ রয়েছে, আমরা সেই 2টি দেশের বর্তমান যে একটা স্ট্রং চাপ দেশের মধ্যে চলছে, সেটি নিয়ে একটা আলোচনা চলছে। আমরা ভারত পাকিস্তান, আমরা সেই জন্মের পর থেকেই সেই কাশ্মীর ইস্যুর কথা দেখতে পাচ্ছি, রক্তাক্ত কাশ্মীরের কথা বলতে দেখতে পাচ্ছি। আমরা গত পরশুদিন রবিবারে বোধহয় সেখানে 18 জনকে একটি 17 জন সেনা, পরে আরেকজন 18 জন হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটি সেনা চৌকিতে ঢুকে আক্রমণ করা হয়েছে, যখন ব্রিগেডে যখন চেঞ্জ হবার চলে ঠিক সেই সময় করা হয়েছে। ভারত পাকিস্তানকে দায়ী করেছে, আর পাকিস্তান বলছে এটি তারা অস্বীকার করে বলছে এই ধরনের বিষয়াগার একটা উত্তেজনা সৃষ্টির জন্য করা হচ্ছে। এটা নরেন্দ্র মোদীর প্রতি একটা চাপ তৈরি হচ্ছে, যে চাপটি হচ্ছে যে পাকিস্তান আক্রমণের জন্য, এবং এই প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত পাকিস্তান অবস্থান, আক্রমণ হবে না, যুদ্ধ হবে না, কি বলেন, বাংলাদেশ কোথায় আছে নাকি? ভারত পাকিস্তানের এই অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বা বাংলাদেশ কি অবস্থান? বাংলাদেশ আজকে একটি অবস্থান নিয়েছে, এটা আপনার জানা দরকার। এটা সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন এবং বলেছে, শোক জানিয়েছে, সমবেদনা জানিয়েছে, এবং বাংলাদেশের যে অবস্থান থেকে যে সন্ত্রাস বিরোধী জিরো টলারেন্সের নীতি এবং ভারতের পাশে থাকার সহানুভূতি, এটা দেখিয়েছে। কিন্তু এই ইস্যুটাই, যে কাশ্মীর ইস্যু, যে যুদ্ধ বলেছেন, যুদ্ধ হবে না কিংবা এরকম কোন পরিস্থিতি নেই, কিন্তু একটা কাউন্টার অ্যাটাক হবে। মূল হচ্ছে যে চিরবৈরী, চিরশত্রু ভারত পাকিস্তান 2 দেশ, আস্থার অভাব আছে,
সংকট আছে, আস্থার সংকট, বিশ্বাসের সংকট আছে, এবং যোগাযোগ, কূটনীতি, রাজনীতিক যে লেনদেন, আদান প্রদান হওয়ার কথা, এগুলো প্রচুর ঘাটতি আছে। তো সর্বশেষ হচ্ছে কূটনৈতিক ভাবে মোকাবেলা করবে পরিস্থিতি যেটা। নওয়াজ শরীফ বর্তমানে আমেরিকায় আছেন, জন ক্যারির সাথে মিটিং করেছে এবং বলেছে যে একটি ভূমিকা রাখার জন্য। তো এটা চলবে, এভাবেই চলবে। আর মূলত যে জয়শে মোহাম্মদ নামক যে সংগঠনটির কথা বলা হচ্ছে, ভারত দায়ী করেছে, পাকিস্তান অস্বীকার করছে, এটা চলে আসছে বিভিন্ন সময়। যেন পাঠানকোটের যে হামলার কথা ভারত সরাসরি বলেছে, তথ্য প্রমাণ দিয়ে বলেছে, পাকিস্তান সেটা অস্বীকার করছে। এরপর মুম্বাই হামলা, এটা একটি ঘটনা, শুধু একটি ইস্যু না, এটার পেছনে 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 অনেক ব্যাপার আছে। মুম্বাই হামলার ব্যাপারে যে তথ্য প্রমাণ বিচার হয়েছে, সেটার উপর একেবারে শেষ 2 মিনিট আছে। আমি যদি একটু জানি যে ভারত আর পাকিস্তান যেটি বলার চেষ্টা করে, তারা বলছে যে কাশ্মীরে যে একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই জায়গাটাকে ঢাকার জন্যই ভারত এই ধরনের এটা হচ্ছে, এটা মনে করেন এই ব্লেম গেম গুলো হচ্ছে। যেমন আপনি বেলুচিস্তান ইস্যুতে ভারতের অবস্থানটা আপনি জানেন, ভারতের মতামতকে আপনি জানেন। কাশ্মীরে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘনের কথা এবং ওই গ্রুপটাকে যেভাবে ভেতর ভেতর থেকে ইন্ধন দেওয়া যে কথা আসছে, এটা বিভিন্ন প্রান্তে আছে, বিভিন্ন দেশে আছে। যেমন বাংলাদেশ, 7 সিস্টারের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, এটা হচ্ছে দুটি বড় শক্তি, আঞ্চলিক শক্তি, বড় শক্তি মানে এই অঞ্চলের দুটি আঞ্চলিক শক্তি যখন পাশাপাশি অবস্থান করে, তখন এই ধরনের ব্যাপারটা ঘটে থাকে। আমরা একেবারে যে রাজনৈতিক যে বৈরী পরিবেশ চলছে, বৈরী সম্পর্ক চলছে, যেটা 2 বছর আগে এমন ছিল না। সেই জন্য সামনে সার্ক সম্মেলন আছে, নরেন্দ্র মোদী সম্ভবত যাচ্ছেন না, বয়কট করছেন। এবারে এগুলো চলবে এবং এগুলো অবশ্যই উত্তেজনার ব্যাপার। মূলত হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ আছে। যে ভারত পাকিস্তান 47-ও যুদ্ধ করেছে, 65-তেও যুদ্ধ করেছে, 71 সালে আপনারা জানেন ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, বাংলাদেশ জয়লাভ করেছে। সুতরাং এটা তাদের বৈরিতা বহু পুরাতন। এখন এই বৈরিতা কতদূর যায় সেটাই দেখবার বিষয়। কারণ একটি জরিপ করেছে ভারত, যাতে 66% লোক বলেছে সর্বশক্তি দিয়ে এবার পাকিস্তানকে প্রতিহত করবার প্রশ্ন আসছে। আপনারা জানেন দুটোই পারমাণবিক শক্তির দেশ, এবং এদের মধ্যে যদি এই যুদ্ধ বাঁধে, এর পরিণতি বাংলাদেশের জন্য কখনোই ভালো হবে না। এর মধ্যে চীন জড়াবে, এর মধ্যে রাশিয়া জড়াবে, এর মধ্যে আলটিমেটলি আমেরিকাও জড়াবে। কিছুদিন আগে ভারতের সাথে আমেরিকার সমর ঘাঁটি বিনিময়ের প্রতিরক্ষা ঘাঁটি বিনিময়ের একটি চুক্তি হয়েছে। সুতরাং সারা বিশ্বে আপনি ধরতে পারেন যে এক ধরনের অস্থিতিশীলতা শুরু হবে, এবং এর ফলে যেটা হবে, যদি তারা পরমাণু অস্ত্র ব্যবহার করে, দ্যাট উইল বি রিয়েলি ডেঞ্জারাস। যার ফলে একটি জরিপ হয়েছে 2013 সালে, যেটি বলছে যে 200 কোটি মানুষ এই পরমাণু অস্ত্র যদি ভারত বা পাকিস্তান ব্যবহার করে, তারা ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে ভীষণ রকম দুর্ভিক্ষ দেখা দেবে, যার ফলে 200 কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এটা কারোর জন্যই ভালো নয়। আশা করছি যে এটা কূটনৈতিক ভাবেই বিষয়টিকে মোকাবেলা করা হবে। তবে সেই সাথে একটু বিনীতভাবে এটাও মনে করিয়ে দিতে চাই যে ভারত বাংলাদেশ সীমান্তের বিষয়টি কিন্তু ওঠেই না। ভারত বাংলাদেশ সীমান্তে গত কয়েক মাসে, 6 মাসের মধ্যে বোধহয় 592 জনকে মেরে ফেলা হয়েছে। আজকেও ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 592 জন গত 1 বছরে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে। না, এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক। এটা আমি আপনাকে মানবাধিকার প্রতিদিন আপনারা দেখবেন পত্রিকার পাতায় আসছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মানুষ নিহত। এটা একটা নিয়মিত ঘটনা, কখনোই মারা যায় না। এটা নিয়মিত ঘটনা, আমাদের মধ্যে আলোচনাটা এটা মারা গেছে না, 500 জন না। আমি আপনি প্রতিদিন পত্রিকার পাতা পড়ে, আজকে আপনি দেখবেন স্টলে গেছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত। আমাকে একটু বলতে ভারত আমাদের বাংলাদেশ ভারত সীমান্তে যে হত্যা কিংবা গুলির ঘটনা, এটা শূন্যতে নামিয়ে আনার কথা, কিন্তু এটা প্রায় ইনক্রিজিং না। আপনি যদি এখন থেকে পূর্বের বছরগুলোতে যান, কথা বলা দরকার। ওকে, আমরা দুজনকে ধন্যবাদ আরেকদিন যুক্ত হবো। তবে ভারত পাকিস্তানের যে ধরনের ঘটনা ঘটছে, যাতে বাংলাদেশ এই ঘটনার কোনো শিকার না হয়, সেটি আমরা প্রত্যাশা করি। যদি বলেন আপনি যে নিউক্লিয়ার ওয়েপন্স যদি শিকার হবে, দেশটা আছে আমাদের এই অঞ্চলে, আসলে পাকিস্তান কিভাবে দেখছেন? দেখেন জুম্মার নামাজের সর্বশেষ পেশোয়ারে কতজন মারা গেল। এই দেশটা যে একটা ফেইল্ড স্টেট কিংবা একটা ব্যর্থ অথবা ব্রোকেন স্টেটের দিকে অগ্রসর হচ্ছে, এটা বিভিন্ন দিক থেকে। এটা আফগান সীমান্তের কারণে, আফগান ওয়ারের কারণে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আমি বলছি আমি একটা দেশ যখন এ ধরনের পরিবেশ পরিস্থিতি
গভর্নরকে পর্যন্ত একেবারে শেষ করেছি। আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভারত পাকিস্তানের যে উত্তেজনা সে প্রশমিত হোক এটা প্রত্যাশা করব, এবং একই সাথে এটি প্রত্যাশা করব বাংলাদেশের যে বর্ডার কিলিং এর কথা বলা হয়েছে সেটিকে আমরা শূন্য করা নামে নিয়ে আসতে চাই, এবং আমরা চাই প্রত্যেকটি প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্কের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশার মধ্যে দিয়ে প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ এই পর্যন্ত রেখে আগামীকাল দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন। কাছে তো এটা তো এই জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই, এটার কোনো প্রতিকার নেই। প্রতিকার একটাই হচ্ছে এ ধরনের তরুণ হত্যা কিংবা এই ধরনের হত্যাকাণ্ডে আমরা পুনরাবৃত্তি চাই না। এই সমাজে আমরা এগুলো হত্যাকাণ্ডের পরে একটু আন্তর্জাতিক ইস্যুতে যাবো। আপনি বিষয়টা কিভাবে দেখুন, দেখছেন? তনু হত্যাকাণ্ড তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগে আমরা সাগরডুনি হত্যাকাণ্ড দেখেছি, তারপরে আমরা মিতু হত্যাকাণ্ড দেখেছি, বিশ্বজিৎ দেখেছি, ত্বকী দেখেছি, নারায়ণগঞ্জের 7 মার্ডার দেখেছি। এখন গণতন্ত্রহীন একটা সমাজ যখন থাকে, গণতন্ত্রহীন একটা রাষ্ট্র যখন থাকে, যখন জবাবদিহিতা থাকে না, তখন সেখানে আইনের শাসন থাকবে না, সেখানে ন্যায় বিচার থাকবে না, সেটাই স্বাভাবিক। তনু মারা গেছে আজকে কিন্তু ঠিক 6 মাস পূর্ণ হলো। 20শে মার্চ তনু হত্যাকাণ্ডটি ঘটে, এবং এমন একটি জায়গায় ঘটে যেটি সবচেয়ে সুরক্ষিত। আজকেও পত্রিকায় এসছে, এবং এই ঘটনাটি ঘটবার পরপরই তনু পরিবার থেকেও বারবার বলা হচ্ছিল, এমন ভাবে ইন্টারোগেট করা হচ্ছে তাদেরকে যেন তারাই আসামি। আজকেও বলা হচ্ছে যে যাদের নাম আমি বলে দিয়েছি, কেন তাদের ডিএনএ টেস্টের আওতায় আনা হচ্ছে না। তরুণ মা কিন্তু বারবারই প্রশ্নটি করে যাচ্ছেন যে আমরা যাদের সন্দেহভাজনদের নাম দিয়েছি, অলরেডি পুলিশকে দেওয়া আছে, কেন ডিএনএ টেস্টে তাদের আনা হচ্ছে না। এবং এই প্রশ্ন যখন তাদের কাছে করা হয়েছে, এই প্রশ্ন যখন পুলিশ বাহিনীর কাছে করা হয়েছে, তারা বলেছে যে এইসব বিষয়ে সময় লাগে। এখন কালক্ষেপণে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যত সময় আপনি নষ্ট করবেন, ঘটনাটি ততই সাগরডুনির দিকে যাবে, এটাই স্বাভাবিক। এবং যতক্ষণ পর্যন্ত একটি জবাবদিহিতা না থাকবে সরকারের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এদেশের কোনো মানুষই নিরাপদ না। এই ধরনের ঘটনা আজকে তনুর সাথে ঘটেছে, কালকে আপনার সাথে ঘটবে, পরশু ওনার সাথে ঘটবে, তারপর দিন আমার সঙ্গে ঘটবে, এটাই স্বাভাবিক। নিশ্চয়ই আমরা এই ধরনের কোন ঘটনা যাতে আর না ঘটে সেটি আমরা প্রত্যাশা করবো। তনু হত্যার বিচার যাতে সংগঠিত করা সম্ভব হয় সেটি আমরা প্রত্যাশা করবো। একটু করে আন্তর্জাতিক বিষয়ের দিকে একটু যেতে চাই। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন, আপনার ডিপ্লোমেট করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং খুব আপনি গভীরভাবে মনোযোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে। ভারত কাশ্মীর প্রসঙ্গ সেটি আসছে আমরা পরে। সেখানে এই নির্বাচন ঘিরে বাংলাদেশেও কিন্তু যথেষ্ট জল্পনা কল্পনা রয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি হিলারি যেভাবে এগিয়ে ছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে দুপক্ষই হয়তো সমান তালে বা কেউ কিছু এগিয়ে কেউ একটু পিছিয়ে রয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে কোন রকম কোন প্রভাব ফেলবে কিনা, বা এই নির্বাচনের পরবর্তীতে আমাদের রাজনীতির ক্ষেত্রে কোন রকম কোন পরিবর্ধন বা কোন রকম কোন সুবিধা অসুবিধার প্রেক্ষাপট তৈরি হবে কিনা এই নির্বাচনে জয় পরাজয়ের উপর ভিত্তি করে? না, এই নির্বাচনে মিস হিলারি ক্লিন্টন আসুক কিংবা ট্রাম্প আসুক, আমেরিকার যে ফরেন পলিসি নির্ধারিত হয় অফিসিয়াল কিংবা ব্যুরোক্রেট, টেকনোক্রেটদের দ্বারা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি সম্পর্ক এর কোনো প্রভাব ফেলবে না। যে অ্যাডমিনিস্ট্রেশনে আসুক, ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশন আসুক কিংবা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, রিপাবলিকান কিংবা ডেমোক্রেট, কিন্তু কে জিতে তার উপর বিশ্বব্যাপী একটি প্রভাব পড়বে। রিপাবলিকানরা জিতলে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটা টেনশন বিরাজ করে। আপনি বলা হয় যে ইরাক ওয়ার, আফগান ওয়ার এ সময় হয়েছিল, $80 ট্রিলিয়ন বরাদ্দ দিয়েছিল, সিনেট এটা অনুমোদন করেন, পরবর্তীতে ইরাক যুদ্ধ, এই ধরনের ঘটনা ঘটে। তো বাংলাদেশে আমরা আমাদের সাথে যে আমেরিকার যে রিলেশন, আমাদের যে গুরুত্ব কিংবা আমেরিকার কাছে আমাদের যে স্বার্থ, আমাদের প্রায় 7-8 লক্ষ বাংলাদেশি আছে। আবার আমেরিকার পলিসিটা হয়, আমেরিকার এই নির্বাচনটা কিভাবে হবে, এখানে এশিয়ান আমেরিকান আছে, আফ্রিকান আমেরিকান আছে, আরব আমেরিকান আছে, বিরাট জনগোষ্ঠী মুসলিম ভোটার আছে, এবং অনেক ফ্যাক্টরের সাথে হয়। তবে আমাদের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, এই মুহূর্তে আপনি যদি যে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছে এর মধ্যে কাকে মনে করছেন আপনি একজন? এটা আমি বাংলাদেশ থেকে এটা কেউ বলতে পারবে না, আমি এখানে বসে বলতে পারবো না। আমেরিকায় বসে আমার একজন বন্ধু আজকে সকালে জাস্ট আমেরিকা থেকে এসছে, তার
পেশাগত কাজে 1 সপ্তাহের জন্য, তার সাথে দুপুরে দীর্ঘ আলাপ হয়েছে। এটা খুবই আনপ্রেডিক্টেবল। যদি আমরা এইভাবে আপনি যতগুলো এই পর্যন্ত জরিপ হয়েছে, CNN এর জরিপ, রয়টার্স জরিপ, বিভিন্ন টেলিভিশন চ্যানেল নেটওয়ার্কের জরিপ, কি দেখেছেন? 6 পয়েন্ট, প্রথমে আমরা দেখলাম যে 13 পয়েন্টের ডিফারেন্স, হিলারি এগিয়েছিলেন 13 পয়েন্ট, কিন্তু আবার হিলারি 5 পয়েন্ট পিছিয়ে গেছে। আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে হিলারির 4 পয়েন্ট ডিফারেন্স। তো এই ব্যাপারগুলো আপনি এখন বলতে পারবেন না। একটু ডিবেট হবে নেক্সট মানডেতে, দুটো ডিবেট হবে। সেই ডিবেটে কি ভোটের কিছু না, ডিবেটে আমেরিকান দুজন যখন পাশাপাশি ডিবেটে বসবে, প্রথম ডিবেট হবে আগামী সোমবার, অক্টোবরের মাঝামাঝি দ্বিতীয় ডিবেট হবে, তখন পরিস্থিতিটা কিছুটা আঁচ করা যাবে। আর পলিসি হচ্ছে কে জিতবে, আমেরিকার এডুকেশন পলিসি, আমেরিকার জব মার্কেট সিচুয়েশন, আমেরিকার যে ট্রিটমেন্ট চিকিৎসা সিস্টেম, কিংবা কতটুকু হেলথ ইন্স্যুরেন্স কভার করবে, কতটুকু জব মার্কেট হবে, কতটুকু যে বড় বড় কর্পোরেট সুবিধাগুলো থাকবে, তার উপর হলো অনেকগুলো ফ্যাক্টর। আমাদের সাথে বাংলাদেশের সাথে ওরকম নেই, আমরা খুব আগ্রহী দেখছি কে হয়। আমাদের এই জায়গাটা মানে যারা ট্রাম্পের সমর্থক তারা কি কারণে তার সমর্থক, কারা হিলারির সমর্থক, তারা কি কারণে হিলারির সমর্থক? ব্যক্তির চেয়ে এটা হচ্ছে দলীয় সমর্থক। কিন্তু এবারে নির্বাচনে ট্রাম্প, যেমন আজকে সর্বশেষ সিনিয়র বুশ ট্রাম্পকে ভোট দেবেন না, হিলারিকে দেবেন। উনি রিপাবলিকান প্রেসিডেন্ট ছিলেন, রিপাবলিকান বেশ কয়েকজন সিনেটর, বেশ কয়েকজন সিনিয়র পলিটিশিয়ান দেবেন না, কারণ মনে করছে যে রিপাবলিকান প্রার্থী হিসাবে তৃণমূল থেকে প্রাইমারির মাধ্যমে যে ট্রাম্প জিতে এসছে এবং এবার যে মনোনয়ন পেলেন, তাকে ঠেকানো যায়নি, ঠেকানোর যে চেষ্টা হয়নি তাও না, ঠেকানো যায়নি। কিন্তু ডেমোক্রেটিক প্রক্রিয়া চলে এসছে, তার যে পলিসি, তার যে বক্তব্য, তার মহিলাদের বিরুদ্ধে যে বক্তব্য, তার ইমিগ্রেন্ট বিরোধী যে বক্তব্য, মুসলিম বিরোধী যে বক্তব্য, এবং মাইগ্রেশন বিরোধী ইস্যুতে তার যে পলিসি, এই পলিসিগুলো স্বাভাবিকভাবে নিতে পারছে না কেউ। সে কারণে দলের ভিতরকার লোকেরাই হয়তো কিন্তু কোন কোন ক্ষেত্রে হয়তো এটা কোন গ্রহণযোগ্যতা পাচ্ছে কারো কারো প্রতি। যে আমরা হয়তো আপনার কাছে আবার আসবো, আমরা হিলারি ট্রাম্প কে এগিয়ে কে পিছিয়ে সেটি দেখা যাবে এবং বিতর্ক কিছুদিন পরে আমরা দেখতে পাবো। কি কারণে হিলারি জনপ্রিয়, কি কারণে ট্রাম্প জনপ্রিয়, আপনি কিভাবে দেখছেন? আমার যেটা মনে হয় যে এই বছরের শুরুতে আমার ওয়াশিংটনে থাকার সৌভাগ্য হয়েছিল, তো তখন আমি ওদের ডিবেট গুলো দেখতাম, এবং তখন আমার মনে হচ্ছিল যে প্রাইমারি নির্বাচনে বোধহয় ট্রাম্পের আর ঠিকবার কথা না, কারণ যে নারী বিদ্বেষী বক্তব্য আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, অভিবাসীদের বিরুদ্ধে তার যেরকম বিষোদগার দেখেছি, মুসলিমদের বিরুদ্ধে তার যে বিষোদগার দেখেছি, আমি মানে এটা আনবিলিভেবল। এরকম একটা মানুষ এতদূর পর্যন্ত আসবে, এটা আমেরিকানরা নিজেরাই অনেকে বিস্মিত হয়ে গেছেন। তবে আমি যে সমর্থনটা ট্রাম্পের প্রতি দেখেছি হচ্ছে যে সাদা এবং যারা একটু স্বল্প শিক্ষিত তাদের মধ্যে, তারা বিশ্বাস করে যে অভিবাসীরা এসে তাদের জব মার্কেট নিয়ে যাচ্ছে, তাদের কাজের ক্ষেত্র সংকুচিত করে ফেলছে, তাদের ইকোনমিতে একটা বিরাট ভাগ বসাচ্ছে অভিবাসীরা। সুতরাং ট্রাম্পের অবস্থান অভিবাসীদের বিরুদ্ধে 1। 2 হলো ট্রাম্পের অবস্থান, আপনি জানেন 1/11 এর পরে একটা বৈশ্বিক পরিবর্তন এসেছে, মুসলিমদের প্রতি এক ধরনের অন্যরকম দৃষ্টিভঙ্গি এসেছে পশ্চিমের, এবং আগে যে ধরনের সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদের পার হতে হতো, এখন কিন্তু নাম দেখলেই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি অন্যরকম হয়ে যায়। হয়তো র্যান্ডম চেকিং এর কথা বলে, অলওয়েজ ইসলাম বা আহমেদ বা মোহাম্মদ এদেরকেই র্যান্ডম চেকিং এর নামে ধরা হয়। সুতরাং এক ধরনের মানসিকতার পরিবর্তন এসছে, এবং সেই মানসিকতার পূর্ণ পৃষ্ঠপোষক কিন্তু ট্রাম্প, এটা চেয়ে তার বক্তব্য দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। এবং যারা এই ধরনের কনজারভেটিভ বিশ্বাসী বা আমেরিকার যে সাদা এবং একটু স্বল্প শিক্ষিত যারা মনে করে যে তারা একই মতে 1/11 এর জন্য সমগ্র বিশ্বের মুসলিমকে দায়ী করেন, অতটা উদার মনস্ক না, তাদের সবারই ভোট কিন্তু আমরা দেখছি ট্রাম্পের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকার অনেকেই বিশ্বাস করে যে হিলারি ক্লিন্টন হচ্ছেন 3য় মেয়াদের বারাক ওবামা, অর্থাৎ 2বার মেয়াদ শেষ করবার পরে হিলারিকে যদি তারা এবার আনেন, আবার তারা আবার বারাক ওবামাকেই ফিরিয়ে আনবেন। যে কারণে দেখা যাচ্ছে যে আফ্রিকান আমেরিকান ছাড়া আর যারা সাপোর্টার ছিল বারাক ওবামা, যেমন সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফোটা নিউজ এন্ড ভিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জনাব মাইনুল আলম। আমি আমাদের আজকের অতিথি দুজনকে স্বাগত জানাচ্ছি এই প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশন সহ দুই একটা টেলিভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু, সিরিয়া ইস্যুতে বিশ্ব নেতাদের সমালোচনা বান কি মুনের, কাল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, জানালেন সৈয়দ আশরাফ। জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে তাতে অংশ নেওয়ার আহ্বান। সব দলের অংশগ্রহণে সার্চ কমিটি করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বিএনপির। নাশকতার মামলায় ফখরুল সহ ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন। রাজধানীর উত্তরায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে গৃহবধূ টুম্পাকে, ময়নাতদন্তের তথ্য। স্বামী গাজীপুর সিটির ওয়ার্ড কাউন্সিলর সুলাইমান পলাতক। সবাইকে মৌলবাদ ও বর্ণবাদ প্রত্যাখ্যান করতে হবে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওবামা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধনী দরিদ্র দেশগুলোর সমন্বিত উদ্যোগে তাগিদ বান কি মুনের। অভিবাসন সংকট মোকাবেলায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আওয়ামী লীগ নয়, জঙ্গি দমনের দায়িত্ব পুরো জাতির, বললেন সৈয়দ আশরাফ। জঙ্গিবাদ নিয়ন্ত্রণের নামে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ মির্জা ফখরুলের। সড়ক দুর্ঘটনা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে দুই মন্ত্রী, কঠোর নজরদারি তাগিদ বিশ্লেষকদের। এবং 6 মাসেও কলেজ ছাত্রী তনু হত্যার কুল কিনারা করতে পারেনি সিআইডি, ক্ষুব্ধ স্বজনরা। দর্শক, আমরা তোমার শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা যেটি ছিল সেটি আসলে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, প্রায় টেলিভিশনে সেটি প্রচারিত হয়েছে। ফার্স্ট পার্টে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে যে সাধারণ পরিষদে যোগ দিয়েছেন সেটি ছিল সংবাদের শিরোনামের একটি বড় অংশ। এবং এছাড়া আমরা দেখেছি যে মির্জা ফখরুল বিএনপি নেতা এবং একই সাথে সৈয়দ আশরাফ তারা যে পরস্পর বিরোধী দুটি মন্তব্য দিয়েছেন সেটিও একটি অংশ জুড়ে আমরা আমাদের সংবাদের শিরোনাম হিসেবে দেখেছি। এবং তনু হত্যা মামলার যে একটি বিশাল বড় বিষয় এবং সেটি যে সমালোচিত হতে বসেছে, 6 মাস হয়ে গিয়েছে, সেটির কোনো বিচার হয়নি, সেটিও কিন্তু আমরা সংবাদে দেখেছি। এবং এছাড়াও আমরা আমাদের সংবাদের পরবর্তী পার্টে যেটা ভারত পাকিস্তানের যে একটি ইতিমধ্যে আমরা দেখেছি 20 রাউন্ড গুলিবোধহয় আজকে হয়েছে, তাদের মধ্যে একটা সাংঘর্ষিক পরিবেশ বজায় চলছে, সেটি আমরা আলোচনার চেষ্টা করব। আমি প্রথমে একটু রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আলোচনার একটা চেষ্টা করি। আমরা দেখেছি যে নির্বাচন কবে হবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, এই মন্তব্য করেছেন সৈয়দ আশরাফ। এবং তিনি বলেছেন যে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে। তিনি একই সাথে বলেছেন যদি প্রাইম মিনিস্টার যে কোনো সময় তার নিজস্ব ক্ষমতা রয়েছে, ইখতিয়ার রয়েছে, রাষ্ট্রপতিরও কোন রকম কোনো এখানে তার কাছ থেকে পারমিশন নেওয়ার কিছু নেই, আইনগত কোনো বাধা নেই, এবং তিনি যখন চাইবেন তখন পরিবেশ পরিস্থিতি মোতাবেক নির্বাচন দিতে পারেন। এই ধরনের বক্তব্য যেটি দিচ্ছেন এতে কি জানেন আগাম কোনো নির্বাচনের কোনো সংকেত এতে কি নিয়ে আসছে কি? আবার মির্জা ফখরুল যেটি বলেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে যেহেতু আমরা জানি যে নির্বাচন কমিশনের যে যারা দায়িত্বে রয়েছেন তাদের মেয়াদ শেষ হয়েছে, তিনি বলেছেন যে নতুন নির্বাচন কমিশন দিয়ে যদি কোনো কারণে এই নতুন পরিষদ গঠন করা হয়, নির্বাচন কমিশন গঠন করা হয়, তাহলে জনগণ সেটি মানবে না। এই যে উভয়ের কথার মধ্যে কিন্তু একটা নির্বাচনী ভাব বা আগাম নির্বাচনের সম্ভাবনা বা পরবর্তী নির্বাচন কিরকম হবে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার বিশ্লেষণে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা যে সময়টাতে উপস্থিত আছি 2016 সালের সেপ্টেম্বর মাসে আমরা আছি। নির্বাচন যদি ধরে নেওয়া হয় যে কোনো সময় নির্বাচন হতে পারে, 5 বছরের জন্য একটি সংসদ নির্বাচিত হয়, সরকার দায়িত্ব গ্রহণ করে, সে অনুযায়ী 19 সালের মধ্যে 19 সাল নাগাদ আমরা পরবর্তী সংসদ সাংবিধানিক নিয়মে, আর এর মধ্যে মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় নির্বাচন হতে পারে। সংসদ যেহেতু আছে, সংসদীয় পদ্ধতির ব্যবস্থা আমরা পরিচালিত হচ্ছি সেই 1990-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে। তাহলে কিভাবে মাঝখানে মধ্যবর্তী নির্বাচন হয়? সংসদের নেতা কিংবা প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে সুপারিশ করেন, অনুরোধ করেন, তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিবেন এবং ওই সংসদের মেয়াদ সংবিধান অনুযায়ী শেষ হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে
আমাদের একটি নতুন সংসদের নির্বাচন হবে। কে নির্বাচন পরিচালনা করবে সেটা বর্তমান সাংবিধানিক বিধান অনুযায়ী সর্বশেষ যে সংশোধনীর মাধ্যমে যে বিধানটা এসছে যে ইনকামিং গভর্নমেন্ট সর্বশেষ সরকারি একটি নির্বাচন পরিচালনা করবে এবং সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। তো এটা সম্ভবত ফখরুল ইসলাম সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। খুবই সঙ্গত কথা। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি। ঠিক আছে, আমরা একটু এই বিশ্লেষণে ওই জায়গাটা একটু আপনার কাছে আসি। সেটা হচ্ছে আমি এই নির্বাচনের প্রশ্ন কেন আসছে এখন, মানে এখন কেন প্রশ্ন আসছে নির্বাচন? এই নির্বাচনের প্রশ্ন হচ্ছে যে বিরোধী নির্বাচনের কেন বিরোধী দল থেকে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই কথাটা গত 2 বছর কিংবা এই বছর 2014 সালের পর থেকে একটি নির্বাচনের কথা আসছে, একটি নির্বাচন দিন, মানে আগাম নির্বাচন দিন কিংবা যেহেতু বিএনপি এই নির্বাচনটিতে অংশগ্রহণ করেনি, নির্বাচন থেকে বিরত রয়েছে, কিন্তু সংসদ নির্বাচনের পরের যে নির্বাচনগুলো হয়েছে দেশব্যাপী উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন দাবির প্রেক্ষিতে কি আগাম নির্বাচনের প্রশ্ন আসছে? এটা হচ্ছে আলোচনা। শুনেন, এটা হচ্ছে আলোচনা এবং এটা একটি বাজারে এখন এই কথাগুলো চলছে রাজনৈতিক অবস্থানে। কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় কিংবা দিতে হয়, আমি আপনাকে প্রশ্ন করবো একজন নাগরিক হিসেবে নির্বাচনের কম্পালশন কেন? কোন বাধ্যবাধকতা আছে? আচ্ছা, নির্বাচন কেন হবে? সংসদ যেহেতু এখনো চলমান, এই মেয়াদের মাঝামাঝি আছে, সে কোনো পরিবেশ পরিস্থিতি আছে? সেটা কি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তির পক্ষ থেকে কি এমন কোন চাপ সৃষ্টি হয়েছে? মানে চাপ বলতে কি? আমি বলতেছি নির্বাচনের যে আন্দোলন, যে নির্বাচনের জন্য আন্দোলন যে করা হয়, নির্বাচনের জন্য যে দাবি তোলা হয়, এই দাবিকে যদি জনদাবি হিসাবে প্রতিষ্ঠিত করতে হয়, এই দাবিকে যদি আদায় করতে হয় যে 1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই বাধ্যবাধকতা আমরা বলছি যে কোনো কম্পালশন, বাস্তব অর্থে গ্রাউন্ডে কোনো কম্পালশন দেখতে পাচ্ছেন নির্বাচনের কোনো চিত্র নেই। আলোচনা হতে পারে, নানাভাবে চাপের মুখে সময় রাস্তা তৈরি করবে। আপনি এই মুহূর্তে বসে হয়তো মনে করছেন কোনো গতি নাই, কিন্তু নিশ্চয়ই সময় পথ তৈরি হবে। কারণ এই ধরনের শাসন কখনো চিরস্থায়ী হতে পারে না, এই ধরনের শাসন কখনো খুব দীর্ঘ সময় টিকে থাকতে পারে না, এবং মানুষ কখনো এরকম চাপা দমবন্ধকর পরিবেশে খুব বেশি দিন টিকতে পারে না। আমি যেটা বলছিলাম, খুবই বিএনপির রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। বিএনপির রাজনীতি কি? আমি নিশ্চিত বিএনপির ভেতরে, এবং আমরা যে সংবাদগুলো আমরা জানি, খবরাখবরগুলো আসছে, বিএনপির ভেতরে নীতিগত একটি বিরোধ চলছে, ইন্টারনাল পলিসির ব্যাটল চলছে। সেটা কি? বিএনপির নেতৃত্বে যে রাজনৈতিক শক্তি আছে, এই রাজনৈতিক শক্তি কোন শক্তি? বিএনপির মধ্যে সেই বোধোদয় এসছে, কিংবা বিএনপির মধ্যে থেকে সেই জনমত দলের মধ্য থেকে এসছে, এবং বিএনপি কোন পথে যাবে, রাজনীতি করবে, আন্দোলন করবে, রাজনৈতিক মিত্র কারা হবে, রাজনৈতিক জোটে কারা থাকবে, এই প্রশ্নগুলো বিএনপিকে সমাধান করতে হবে এবং স্পষ্ট করে দেশবাসী, বিশ্ববাসীকে জানাতে হবে। কারণ এই যুগে বর্তমান পরিস্থিতি যেখানে উপস্থিত হয়েছে, বিএনপি কি যুদ্ধাপরাধীদের দলকে সাথে নিয়ে জোটবদ্ধ হয়ে রাজনীতি করবে? বিএনপি সরকারে অতীতে ছিল, ওদের নিয়ে সরকার গঠন করেছে, ভবিষ্যতে কি এমন কোন পরিস্থিতি হবে? ধরে নিলাম বিএনপি একটি বিরাট সংখ্যক, উল্লেখযোগ্য সংখ্যক জনগণের প্রতিনিধিত্বকারী দল, সর্বশেষ নির্বাচনকে যদি আমরা হিসেবে আনি, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনকে যদি হিসাবে আনি, তাহলে বিএনপির রাজনীতি কি? বিএনপি জামাত, যে দলটির অধিকাংশ বড় বড় নেতা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত, সে জামাতকে কি বিএনপির সাথে নেবে? বিএনপির ভিতরে প্রচুর জনমত আছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা এবং প্রথম সারির নেতা, মন্ত্রী, সাবেক মন্ত্রী ছিলেন, তারা বলছে যে আর এই ব্যাপারটা বিএনপির বিদেশ নীতি কি হবে? আপনি যে কথাগুলি বলছেন, এই বিষয়গুলো স্পষ্ট করার এই কথাগুলি আমরা দেখি। আমি বলছি বিএনপি কখনো কখনো কোন কোন ইস্যুতে ভাবলেশহীন একটি বড় রাজনৈতিক দল, কোন পলিসি পজিশন আমরা দেখতে পাই না। কোন পলিসি পজিশন, যেমন একজন করে যদি আমরা যুদ্ধাপরাধের বিচার, এই বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে, যে দণ্ডগুলো কার্যকর হচ্ছে, এক্সিকিউশনগুলো হচ্ছে, সেক্ষেত্রে পুরো বিশ্ব থেকে, পুরো বাংলাদেশ থেকে, প্রতিটি দল, মত, মহল থেকে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, বিএনপি এটা কি সমর্থন করে?
নাকি সমর্থন করে না। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে কিংবা রাষ্ট্র ক্ষমতায় আসলে এই প্রক্রিয়াগুলো কি অব্যাহত রাখবে? আমি ওই জায়গাটা হতে হবে আমাদের যে কোনো যে অংশটুকু বলেছেন সে অংশটুকু নিয়ে আমি কথা বলছি না। সে অংশটুকু নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভিতরকাল অনেক লোকে কিন্তু বিএনপির জন্য নানা সাজেশন তারা তৈরি করে, তারা কোন পথে যাবে, তারা কি খাবে, এটা দেখেছি। আমি বলছি আপনি হয়তো বলেন একটা জায়গায় একটু আমাকে স্পষ্টভাবে জবাব দিতে পারবেন কিনা সেটি দেখেন। যেটি ব্যারিস্টার রুমিন বললেন সেটি হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন, পরবর্তী সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং যে সকল নির্বাচনগুলি 5 জানুয়ারি নির্বাচন থেকে এই পর্যন্ত হয়ে আসছে সেই নির্বাচনগুলি নিয়ে সেই নির্বাচনগুলিতে কি অবস্থা হয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা এবং 5 জানুয়ারি নির্বাচনের যে ভূমিকা সে বিষয়ে সেটা আমি মনে করেন কোন কোন দলের রাজনৈতিক বক্তব্যের আমি যদি আলোচনার ক্ষেত্রে যদি বলি, আমি রাজনৈতিক জবাবের, রাজনৈতিক মতামত কিংবা অভিমতের আমি জবাব দেব না। আমি আমার কথা বলছি, আপনি নির্বাচন কমিশন এবং নির্বাচনগুলির কথা বলেন। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই নির্বাচন কমিশনকে সেই গত 30 বছর ধরে আমরা যেটা দেখছি 90 দশক থেকে যেভাবে ব্যবহৃত হয়েছে, নির্বাচন কমিশন হচ্ছে যে কোনো নির্বাচনের জন্য একমাত্র অথরিটি, কর্তৃপক্ষ সংবিধান এবং আইন অনুযায়ী। নির্বাচন কমিশন কোন কোন ক্ষেত্রে, এবং আমি বলবো যে বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আমি আমার ন্যাক্কারজনক ভূমিকা দেখেছি। কারণ কি, নির্বাচন কমিশন সেই শক্তি, সামর্থ্য, যে সাহস, যে আইনি অধিকার, যে আইনি দম্ভ থাকা দরকার সেটা আমরা দেইনি। নির্বাচন কমিশনের ব্যর্থতা অবশ্যই আছে, ছিল এবং এখনো আছে। এখন পরবর্তী নির্বাচন কমিশন কি হবে, কিভাবে কোন প্রক্রিয়া গঠিত হবে, হলো কি দেখেন, বিএনপি একটি দল, আওয়ামী লীগ একটি দল, দুটি দলই সমান্তরালভাবে বাংলাদেশ শাসন করেছে গত 30 বছরে, 90-এর পর থেকে। এই দুটি দলের মধ্যে ন্যূনতম সমঝোতার জায়গাগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এক দল যখন ক্ষমতায় ছিল আরেক দলকে নিশ্চিহ্ন করার ব্যবস্থা নিয়েছে, আবার আরেক দল যখন ক্ষমতায় এসেছে প্রতিপক্ষকে কিভাবে ঘায়ল করে, উনি কতগুলো অত্যাচার নির্যাতনের কথা বলেছেন। শুধু নির্যাতন কেন, এখানে গ্রেনেড হামলা করে একটি দলের প্রধান নেত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। এটা হলো ক্ষমতা এমন একটা জিনিস, যারা ক্ষমতায় যায় সেটা 2001 থেকে আমি বলছি 2001 থেকে 6 পর্যন্ত যে পরিবেশ, কিংবা এর আগে 96 থেকে 2001 থেকে 1 পর্যন্ত যে পরিবেশ, বর্তমানে যে পরিবেশ, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন খুব আলোচিত বিষয়, অবশ্যই আলোচিত বিষয়। এটা এমন একটি নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসে, এমন একটি সংসদ হলো, এটা কোন পার্লামেন্টারি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির ধাঁচের কোনো কাছে না। কিন্তু এই সংসদকে তো আপনাকে ফেলে দিতে হবে, কারণ এই সংসদ কিংবা সরকার একটা রাষ্ট্রকে পরিচালিত করতে হবে, ব্যক্রম তো রাখা যাবে না। বিএনপি সংসদে আসেনি, নির্বাচনে আসেনি, এই জন্য কি এটা ধারাবাহিকতা থাকবে না? বিএনপিকে এমন কোন রাজনৈতিক শক্তি হিসাবে এমন কোন পরিবেশ পরিস্থিতি, আমি যেটা বলছিলাম, there is no compulsion right at the moment, নির্বাচনে কোনো কম্পালশন নাই। বিএনপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে এমন কোন পরিবেশ আলোচনাটাকে আপনার সাথে আমি যেভাবে যুক্ত রাখতে চাই সেভাবে আমি জানতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যেমন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখেছি যে চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আমরা উপজেলা প্রান্তিক, আমি বলছি আপনার কথাই আমি বলছি, প্রতিটি প্রান্তিক নির্বাচনের কথা বলেন, প্রতিটি প্রান্তিক নির্বাচন যদি কালোত্তীর্ণর মানোত্তীর্ণর প্রসঙ্গে যদি থাকেন, তাহলে আপনি ওভাবে মানোত্তীর্ণ করতে পারবেন না কালো, কারণ এখানে নির্বাচনটা হয়ে গেছে একপাক্ষিক, এখানে রাজনীতি হয়ে গেছে একপাক্ষিক, ভারসাম্যহীন। একটি দল যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটি দল যখন ওইভাবে প্রস্তুতি নিয়ে সাংগঠনিক অবস্থানে ছিল, তো তার কি চিহ্ন আমরা দেখছি? এটা আমি কোন বিএনপিকে ঘায়ল করা, কিন্তু বিএনপির সরব উপস্থিতি, সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় রাজনীতির যে কার্যকারণ থাকা দরকার, রাজনীতির যে চর্চা থাকা দরকার, সেটা বিএনপির ভিতরে বিশ্লেষণ আছে। আমরা সঠিক রাজনীতি করছি কিনা, আমরা সঠিক পালস গুলো ধরতে পারছি। আমি আপনার সেই জায়গায় আমি বলছি নির্বাচন কতটুকু মানোত্তীর্ণ কিংবা কালোত্তীর্ণ হয়েছে, কিংবা সাধারণ মানুষের, কারণ হয় কি, একটি সমাজ যখন ভারসাম্যহীন হয়, যাদের অনুকূলে ভারসাম্য থাকে, যে যাদের অনুকূলে এ ধরনের প্রভাব কিংবা প্রতিপক্ষ যে পরিবেশ পরিস্থিতি থাকে, তারা এই ধরনের ব্যবহার করে, এই ধরনের ব্যবস্থা পরিস্থিতি সৃষ্টি করে, এটা ন্যাচারাল। এটা আমি আপনার কাছে একটা বিষয় আপনার কাছে আবার একটু জানবার আগ্রহ প্রকাশ, সেটি হচ্ছে আপনি দেখেন যে কয়টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত লোকেরা নির্বাচিত হয়ে রয়েছে, তাদের প্রায় জনই হয়তো জেলে রয়েছে, অথবা তারা
তাদের জেল হওয়া অবস্থায় তারা পলাতক অবস্থায় রয়েছে, অথবা দায়িত্ব পালনও করছে। দায়িত্ব পালন। কিন্তু এই অবস্থার প্রেক্ষাপটে জনপ্রতিনিধি হয়ে এই যে বিশেষ করে আমরা যদি গাজীপুরের মেয়রকে চিন্তা করি বা আমরা সিলেটের মেয়রকে চিন্তা করি, সিলেটের মেয়র, আবার বরিশালের মেয়র বোধহয় এখনো এইরকম অবস্থার মধ্যে যদি বিএনপি স্পেসিফিক যদি আপনি ধরেন, এরকম বিভিন্ন নজির আনতে পারেন। আমি খুবই দুঃখিত, আমি জানতে পারলাম যে উনি একজন আইনজীবী, আইন পেশা কিংবা রাজনীতির সাথে যে কোনো কারণে উনি বিদেশ যাওয়ার জন্য, এটা মৌলিক অধিকারের লঙ্ঘন। এবং উনি মৌলিক অধিকারের যে প্রক্রিয়া, মৌলিক অধিকার আর্টিকেল 101 সংবিধান, আমি লিগ্যাল প্র্যাকটিশনার না, হ্যাঁ, আমি সংবিধান আমাকে বলে দিয়েছে আমি মৌলিক অধিকার কম না হলে আমি কি প্রতিকার চাইতে পারি। বিচার বিভাগে আমার আশ্রয় পাওয়ার অধিকার আছে। আমি জানি না এই ধরনের প্রক্রিয়াগুলোর চর্চার সুযোগ করা হয়েছে কিনা, এরকম তো হয়েছে বহু। আমরা শুধু উনি কেন, আমরা জাতীয় পর্যায়ে আরো বড় নেতাকে দেখেছি বিদেশ যাওয়ার ক্ষেত্রে বারণ করা হয়েছে প্রশাসনিক নির্দেশে, কিন্তু আদালতের নির্দেশে সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে যে নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন কিংবা আইন বিভাগ বলেন, এই বিভাগগুলো যতক্ষণ না নিজের অবস্থানে, নিজের স্বকীয়তা, নিজের সাংবিধানিক ধারাবাহিকতা, ক্ষমতা চর্চা করতে পারবে ততক্ষণ হবে না। নির্বাহী বিভাগ একটি, মনে করেন এখন আমাদের সত্যি কথা যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলি, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স সিস্টেম অফ ডেমোক্রেসি। আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলি, কিন্তু সেটা চর্চা সেই 91 সংসদের যে ব্যবস্থা আমরা পরিবর্তন করেছি তখন থেকে এটা অনুপস্থিত। আপনি জানেন যে নির্বাচন নিয়ে প্রসঙ্গ হচ্ছে, আমরা কি এমন একটি নির্বাচন, এই যে রাজনীতিবিদরা কি এমন একটি আস্থা সৃষ্টি করতে পেরেছে যে নির্বাচন আমরা আস্থা এবং আমরা বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারি? 111 কেন আসলো? এ ধরনের একটি নির্বাচন করার প্রচেষ্টা থেকে আমরা 111 আমি বর্তমান নিয়ে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য একটা নির্বাচন হবে, কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, সেটা না করে আমি সার্বিকভাবে আমি এটা দেখতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের কোন পরিবেশ পরিস্থিতি নেই, বাধ্যবাধকতা পরিস্থিতি নাই, হয়তো কোনো দলের জন্য প্রয়োজন, কোনো মহলের জন্য প্রয়োজন, কিন্তু ওভারঅল সার্বিকভাবে বাংলাদেশ কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? এই বিশ্বের অবস্থায় বাংলাদেশ কি একটি নির্বাচন এখন নাকি আরো কোনো বড় ইস্যু আছে সেগুলো হ্যান্ডেল করা, ডিল করা বাংলাদেশের জন্য প্রয়োজন? আপনি বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে, আমি বিএনপির কথা বলছি, বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে, এটা হলো বাস্তবতা। সেই ট্রেন মিস করেছে, সেটি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বলছেন, মন্ত্রীরা বলছেন। আপনি যেটি বলছেন যে বর্তমান বাস্তবতায় কোন নির্বাচন ডিজার্ভ করে না, কথাটা সঠিক, কিন্তু একটা বিষয় বলছেন আমি এমন কোন পরিবেশ, কিন্তু যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, যে নির্বাচনে 150-টির বেশি আসনে, সেটা আমাদের রাজনীতিবিদরা যদি, তাহলে সেই লোকরা যদি নির্বাচন পরিচালনা করে, 2014 সালের নির্বাচনের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন। আপনি জানেন, মনে আছে জাতিসংঘের একজন মহাসচিবের বিশেষ দূত বাংলাদেশে এসে দুদল রাজনীতিবিদদের সাথে, আমরা সেই জায়গায় আবার আপনার কাছে আসবো। আমি বিরতি যাওয়ার পূর্বে আপনার যদি কিছু যুক্তি থাকে আপনার সাথে, আমি আপনাকে একটা জায়গায় স্পষ্ট বলতে চাই, আজকে জামাতের প্রসঙ্গ কিন্তু আসতে স্পষ্ট করে জামাতের কথা বলছি। শোনেন, 2014 সালে যে নির্বাচনটি হয়ে গেল, তার পরপরই কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে এটি একটি নিয়ম রক্ষার নির্বাচন, আমরা দ্রুতই আরেকটি নির্বাচনে যাব। কিন্তু তারপরে যখন তারা টের পেল, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল, এটা আওয়ামী লীগের অর্থমন্ত্রীও সেই সময় বলেছিলেন 2014 সালের ইমিডিয়েট পরপরই, আপনারা পত্রিকা যদি ঘাটেন, আমি ডেট দিয়ে দেবো, আমার কাছে ডেট আছে, আমি আপনাকে দিয়ে দেবো, যেটি একটি নিয়ম রক্ষার নির্বাচন এবং আমরা দ্রুতই আরেকটি নির্বাচনে যাব যেখানে সকল দল অংশগ্রহণ করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। যাই হোক, পরে যখন তারা দেখলো যে তাদের মধ্যে, যেটা উনি বারবার বলছিলেন যে এখন তো বিরোধী দল বাধ্য করতে পারছে না, বাধ্য করা মানে হলো আমাদেরকে তাহলে এখন আবার সেই অবরোধে গিয়ে, আবার সেই হরতালে গিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে, আমাদেরকে আবার সেই রেল লাইন উপরে ফেলে, যেগুলো আওয়ামী লীগ করেছিল, আমাদেরকে সেরকম একটা অরাজক অবস্থা তৈরি করতে হবে, তারপর একটি নির্বাচন। অর্থাৎ স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, যে কথাটা আমি বলেছিলাম, যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনকে আপহোল্ড করবার জন্য একটি নির্বাচন অত্যন্ত প্রয়োজন এখন। আর যে কথাটি আপনি বলছিলেন জামাতের বিষয়টি ক্লিয়ার করার জন্য, জামাত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হলো কবে, কার সময় জামাত নিবন্ধন পেল? জামাত নিবন্ধন পেল 86 সালে এরশাদের যেই জাতীয় বেঈমান যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনটিকে বৈধতা দিতে। তখন জামাত, আওয়ামী লীগ এবং এরশাদ মিলে 86তে নির্বাচন করে। পরবর্তীতে 1996 সালে আবারও গিয়ে যুগপৎ আন্দোলন করেনি আওয়ামী লীগের সাথে, জামাত করেছে, তো করে সে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে সংবিধানে। কিন্তু কথাটা হচ্ছে, যখন জামাত আমার সঙ্গে আছে
তখন জামাত ধোয়া তুলসী পাতা, তখন কিন্তু জামাতে নিজামী ছিল না, তখন জামাতে মুজাহিদ ছিল না, তখন জামাতে গোলাম আজম ছিল না, কারণ তখন জামাত আওয়ামী লীগের সাথে ছিল। যেই মুহূর্তে জামাত বিএনপির সঙ্গে গেল, সেই মুহূর্তে জামাতের সাথে গোলাম আজমও যুক্ত হয়ে গেল, নিজামীও যুক্ত হয়ে গেল, মুজাহিদও যুক্ত হয়ে গেল, যত যুদ্ধাপরাধী সব তখন যুক্ত হয়ে গেল। আমার কথা সেখানে না, কথা হচ্ছে যে জামাত রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে খুব ভালো একটা গেম কার্ড, জামাতকে নিয়ে যে যখন পারে তখনই খেলেছে। এখন কথা হচ্ছে যে জামাতের সঙ্গে বিএনপি আছে, খুব ভালো কথা, জামাতকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমরা দুদিন পরপরই পত্রিকায় দেখি আমাদের আইনমন্ত্রী বলেন এক্ষুনি আমরা বিল নিয়ে আসতেছি, সামনের মাসে এই বিল নিয়ে আসবো আমরা জামাতকে নিষিদ্ধ করে দেয় না কেন? নিষিদ্ধ করে না এই কারণে যে নানান চাপে পড়ে, আজকে যদি আমি শেষ করি, নানান চাপে পড়ে যদি আজকে বাধ্য হয় বিএনপি জামাতকে ছেড়ে দিতে, কালকে আওয়ামী লীগ জামাতের সঙ্গে গিয়ে হাত মেলাবে। কেন বলছি? কারণ তৃণমূলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আরো প্রতিমন্ত্রীদের হাতে বাঁধে যে ফুল দিয়ে জামাতের নেতা কর্মীরা ইউপি নির্বাচনগুলোর আগে, পৌরসভা নির্বাচনগুলোর আগে গিয়ে আওয়ামী লীগে জয়েন করেছে। অর্থাৎ জামাতের সঙ্গে তাদের আদর্শিক সংঘর্ষ বা জামাতের সঙ্গে তাদের বিরোধটা ততক্ষণ পর্যন্তই জায়েজ থাকে, ততক্ষণ পর্যন্তই টিকে থাকে যতক্ষণ পর্যন্ত জামাত অন্য কোন রাজনৈতিক দলের সাথে আছে। যেই মুহূর্তে জামাত আওয়ামী লীগের সঙ্গে একীভূত হয়ে যায়, তখন আর জামাতের বিরুদ্ধে কোন রকমের কোন অভিযোগ আওয়ামী লীগের থাকে না। জামাত তো 20 দলে আছে, এটা তো নতুন করে বলবার কিছু নাই। জামাত কি 20 দল থেকে বের হয়ে গেছে? বের তো হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাতকে নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা আওয়ামী লীগের, জামাতকে কেন নিষিদ্ধ করা হয় না? জামাতের মধ্যে জঙ্গি আছে, জামাতের মধ্যে যুদ্ধাপরাধী আছে, জামাতের মধ্যে অনেক কিছু আছে, তো জামাতকে কেন নিষিদ্ধ করা? যেমন আমরা আরো তো অনেকগুলো ধর্মভিত্তিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে না? তাহলে কেন জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে না? এটা কোনো উত্তর আমি আপনার কাছে আসবো। একটা ছোট্ট বিরোধী বুঝতে পারলেন, উনি যদি বিএনপির কিংবা 20 দলীয় জোটের যদি পলিসি স্টেটমেন্ট দিয়ে থাকেন, তাহলে সাথে আছে, পলিসি স্টেটমেন্টের ব্যাপারে যে কোনো দল বা জোটের একটা পলিসি থাকতে পারে, সেটা জনগণ কিভাবে নেবে? এটা আমরা একটা বিরতির পর আপনার কাছে নিশ্চয় আসছি। আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পরও আমরা আপনাদের কাছে আমাদের দুজন প্রিয় অতিথি নিয়ে ফিরে আসবো। দর্শক, আরেকবার স্বাগত প্রাণফোটে নিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও আপনাদের দুজন প্রিয় অতিথি নিয়ে আপনাদের সামনে এসেছি আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা একটুখানি যে প্রসঙ্গে যায়, অত্যন্ত মানবিক একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে তনু হত্যাকাণ্ডের তদন্ত। সেটি নিয়ে কিন্তু আবারও ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার যে মোটিভ, কারা এই হত্যাকারী, সেটি চিহ্নিত করা যায়নি। এবং তার বাবা অত্যন্ত ক্ষোভ করে বলেছেন যে এই হত্যা কি কাণ্ড, যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো একসময় এটা মিলিয়ে যায় কিনা, বা হত্যার বিচার না পাওয়ার একটা সম্ভাবনা করে তিনি দিচ্ছেন। আমি মানব একটু সংক্ষেপে যদি আপনি এই তনু হত্যাকাণ্ডের এই বিষয়টাকে দেখেন। এটা তো পরিবারের ক্ষোভ কেন, এটা আমার ক্ষোভ, আপনার ক্ষোভ, এই সমাজের ক্ষোভ। একটা হত্যাকাণ্ড হবে, হত্যাকাণ্ডের পেছনে যারাই থাকুক না কেন, দায়ী থাকুক না কেন, যারাই অভিযুক্ত থাকুক না কেন, এটা বিচার হবে। এবং এটা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যত সংস্থা আছে তাদের দায়িত্ব। এ নিয়ে তো কোনো আপোষের সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের এখানে যে কোনো হত্যাকাণ্ড আমরা দেখি যে দ্রুত বিচার হচ্ছে, কিন্তু কোনো এটা আমাদের আইনি ব্যবস্থার সমস্যা, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের সমস্যা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতার সমস্যা। আবার হয়তো বলবে যে এখানে আলামত, সাক্ষ্য, প্রমাণ, এভিডেন্স, কোন প্রুফ, এটার সমস্যা। যেমন এই হত্যাকাণ্ড নিয়ে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে পোস্টমর্টম রিপোর্টের যে বিতর্ক হলো গত 1-1.5 মাস আগে, প্রচন্ড বিতর্ক হলো। তাহলে কি হলো? একজন চিকিৎসক কি কারণ দেখালো? বলা অপেক্ষা রাখে না, কিংবা আলোচনার অপেক্ষা রাখে না। এবং কলেজ ছাত্রী সেভাবে ন্যাক্কারজনক ভাবে ধর্ষিত হবে, হত্যা হবে, তার পরিবার তো এই কথা বলবে, আজীবন বলে যাবে। এই পরিবারের কেন অনেক কিছু হতে পারে। রাজনৈতিক ময়দানে দলগুলো আলোচনা করতে পারে। এবং ধরে নিলাম যে বিএনপি নির্বাচন চায়, এবং নির্বাচন বর্তমান সাংবিধানিক বিধান মতেই নির্বাচনে বিএনপি আসবে। এবং বিএনপির ব্যাকআপ মাইন্ড, আমি একজন সংবাদকর্মী হিসাবে কিংবা সচেতন, যে ওই নির্বাচনে যাওয়া না যাওয়া প্রশ্নে বিএনপির যে সিদ্ধান্ত ছিল, বিএনপি এটা পুনর্বিবেচনা করছে। আপনার কাছে আবার আসবো আমি। এবং ফারহান, আপনি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত রয়েছেন এবং উচ্চকিত কণ্ঠে আপনারা সরকারের নানা বিরোধিতা করে থাকেন এবং বলে থাকেন এই সরকার 5 জানুয়ারি নির্বাচন দিয়ে একটা ব্যর্থ সরকারের কথা বলেন, এত সিটে তারা নির্বাচিত হয়নি। কিন্তু যেটি সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মাইনুল আলম
যেটি বললেন যে সে ধরনের কোনো কম্পালসেশন কি আছে কিনা, দেশের মধ্যে এই ধরনের কোনো আবহাওয়া আছে কিনা, কোনো আন্দোলন আছে কিনা, কোনো বিদ্রোহ আছে কিনা যেটা নির্বাচন এই মুহূর্তে দেওয়ার না, এখন নির্বাচন কোনো ইস্যু না। আমি বলছি যে বিএনপি যাই বলুক, এই বর্তমানে পরিস্থিতিতে নির্বাচন কোনো ইস্যু নেই। জি, সে কারণে এই নির্বাচনের প্রশ্নটা কি আপনার কাছে কি মনে হয়, কোন নির্বাচন কি দেওয়ার কোন যৌক্তিকতা আছে কিনা আগামী নির্বাচনটি কেন দরকার, এটাই তো মুদ্রা কথাটি, এটাই মূল প্রশ্ন। যদি আপনি সংবিধান বিশ্বাস করেন, যদি আপনি সংবিধানের স্পিরিট বলে একটা বিষয় আছে সেটার উপর বিশ্বাস রাখেন বাংলাদেশের, তাহলে আপনার নির্বাচনটি অতীব জরুরি। কেন? বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে দেশের সকল ক্ষমতার উৎস এর জনগণ। জনগণ কিভাবে তার ক্ষমতাটি প্রয়োগ করবে? জনগণ তার ক্ষমতাটি প্রয়োগ করবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। জনপ্রতিনিধি তারা তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে এবং সেই জনপ্রতিনিধিরা যখন সংসদে বসবেন তখন ধরে নেওয়া হবে যে জনগণের আশা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছার প্রতিফলন সেই সংসদটিতে ঘটেছে। 2014 সালের 5 জানুয়ারি যে প্রহসনটি হলো, এটা কিন্তু নির্বাচনও বলতে রাজি নই, যে প্রহসনটি হলো সেখানে 42টি নিবন্ধিত দলের মধ্যে 38টি দলের নির্বাচন বর্জন করেছে। ভোট কেন্দ্রগুলোতে 5 থেকে 7 ভাগের বেশি কোনো ভোট পড়ে নাই, কেউ যায়নি, কারণ মার্কা একটা, দল একটা, 153টি আসনে কোন নির্বাচন ছাড়াই বিনা ভোটে, এমনকি 2014 সালের 5 জানুয়ারির আগেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে। আপনি আমাকে বলেন মানুষের ইচ্ছার প্রতিফলন এই সংসদে কোথায় আছে? এই সংসদে যে বিরোধী দল আছে সেই বিরোধী দলও একই সাথে সরকারের অংশ। এখানে 3 জন মন্ত্রী আছেন, বিরোধী দলের যিনি নেতা হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো সুতরাং আপনি এখানে না আছে বিরোধী দল, না আছে জনগণের নির্বাচিত প্রতিনিধি, তো তাহলে এটাকে তো একটা সংসদ বলাই যায় না। যেহেতু এখানে বাংলাদেশে বর্তমানে কোনো সংসদই নাই, সুতরাং নির্বাচনটি জরুরি। এই ধরনের বক্তব্য মন্তব্য কিন্তু আপনারা বলেই আসতে পারবেন, আমরা বলে আসছি না, এটা সারা বাংলাদেশের মানুষ বলে আসছে। কিন্তু আপনারা যদি বলছেন যে এই নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এদেশের জনগণের মধ্যে সে কি পালস আমরা দেখতে পাচ্ছি? আপনি জনগণের কাছে কি আশা করেন? তারা রাস্তায় নামবে এবং গুলি খেয়ে মারা যাবে? দেখুন, রাজনীতিটা পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। একটা সময় ছিল, আমি শেষ করি, একটা সময় ছিল আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি, আমার জন্ম হয়েছে রাজনীতির ভেতরে, সুতরাং আমি জানি একটা সময় ছিল যখন যারা রাজনীতি করতেন তাদের সসম্মানে জেলে নিয়ে যাওয়া হতো, সসম্মানে তারা জেল থেকে মুক্তি পেতেন। গুম, বন্দুকযুদ্ধ, এই বিষয়গুলোর সাথে আমাদের পরিচয় শৈশবে ছিল না। এই বিষয়গুলো এখন নতুন করে রাজনীতিতে যুক্ত হয়েছে। এখন সুস্থ নেতারা কারাগারে ঢোকেন এবং অসুস্থ হয়ে তারা বের হয়ে আসেন। এমনকি আমি মাঝারি বা নিচের দিকের কর্মীদের কথা বলছি না, আমি এক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি যদি ওনার কথাও ধরেন, উনি প্রতিবার জেলে গেছেন এবং কি অবস্থায় তাকে কারাবরণ করতে হচ্ছে, কি অবস্থায় তাকে জেল থেকে বেরোয় আসতে আমরা দেখেছি। সুতরাং যেখানে মানুষের লাইফের সিওরিটি নাই, যেখানে লাইফের থ্রেট আছে, রিস্কে চলে যাচ্ছে, সেরকম অবস্থাতে জনগণ বুক পেতে দিয়ে ইলেকশনের জন্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশের গুলি খাবে না। দুই হলো প্রশাসনকে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে সেরকম রাজনীতিকরণ আমরা অতীতে দেখিনি। হ্যাঁ, প্রশাসনকে যে এই প্রথমবারের মতো রাজনীতিকরণ করা হয়েছে সেটা আমরা বলছি না, বলছি এতটা রাজনীতিকরণ আমরা এর আগে দেখিনি। সুতরাং যখন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা রাজনীতিবিদের ভাষায় কথা বলে, তখন স্বভাবতই জনগণের মনে এক ধরনের শঙ্কা কাজ করে। আমি একটুখানি সুযোগ নেই, দেখেন সে কারণেই কিন্তু আপনাদের এই নেতা নেত্রীদের নানা প্রশ্ন রয়েছে। সুবিধাভোগী হয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়ে তারা এখন এসি ঘরে থাকছে, তারা কোনো আন্দোলনে আসছে না, জেল জুলুম, এটা রাজনীতির একটা। আপনি নাম বলেন, কারা কোটি কোটি টাকা বানিয়ে ঘরের মধ্যে এসির মধ্যে আছে, বলেন নাম বলেন। আজকে আপনারা কোনো কর্মসূচি দিলে সেই কর্মসূচির মধ্যে কোনো লোক পাওয়া যায়। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে রাজনীতিটাকে এমন ভাবে পরিবর্তন করা হয়েছে, একে তো মিথ্যা মামলা দিয়ে আমাদের হাজার হাজার কর্মীকে জেলে রাখা হয়েছে। যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে তৃণমূলের কর্মী পর্যন্ত এক একজনের নামে কয়েকশো করে মামলা, তারা হাজিরা দিয়ে কুল পায় না। জেলে যদি আপনি যান, আপনি দেখবেন যে উপচে পড়া ভিড়। সেখানে মাঝে মধ্যে পত্রিকায় রিপোর্ট আসে যে জেলের মধ্যে যে পরিবেশ বিরাজ করছে সেটা কোনো সুস্থ পরিবেশ না, এবং দেখা যাচ্ছে বেশিরভাগই সেটা বিরোধী দলীয় নেতাকর্মী। এক, দুই হচ্ছে গুমের শিকার হচ্ছে, এমনকি ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো নেতারা গুম হয়ে যাচ্ছে। তারপরে তো তৃণমূলে আছে, আমি সেদিকে নাই গেলাম, বন্দুক যুদ্ধের নামে তারা বিএনপি বা বিরোধী দলের নেতা কর্মীদেরকে মেরে ফেলতেছে। তো এরকম একটা অবস্থাতে কি করে আশা করেন যে সুস্থ রাজনৈতিক ধারায় যে আন্দোলনগুলো হয়, আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে ধারাগুলোতে আন্দোলনের কথা বলা আছে, নিয়মতান্ত্রিক উপায়ে যে রাজনীতির কথা বলা আছে, সেভাবে
চলবে সেই অবস্থাটা তো নাই, এখন অবস্থাটা তো পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আপনাদের এখন ভবিষ্যৎ এজেন্ডা কি, আপনারা কি করতে চান? বিএনপির ভবিষ্যৎ এজেন্ডাটা তো খুব পরিষ্কার। বিএনপি একটা কমিটি দিয়েছে, বিএনপি দল গোছাচ্ছে, সংগঠন গোছানোর পরে নিশ্চয়ই বিএনপি যে দাবি বিএনপি শুরু থেকে বলে আসছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। মাঠে নামতে পারছেন না, তাহলে সেই দাবি নিয়ে আপনারা কার্যকর ভূমিকা কিভাবে পালন করবেন? বিএনপি মাঠে নামতে পারছে না, কথাটা সঠিক না। বিএনপি মাঠে আছে। এখন আপনি যদি বলেন যে প্রতিদিন বিএনপি কেন মিছিল করছে না, কেন বিএনপি প্রতিদিন হরতাল বা অবরোধে যাচ্ছে না, তাহলে তার উত্তর হচ্ছে যে এই মুহূর্তে দেশে যে অবস্থা, যে বিরাজনীতিকরণ হয়েছে এবং যে ভীষণ রকম চাপে রাখা হয়েছে, এই অবস্থাতে বিএনপি যদি যায় মাঠে, বিএনপিকে শত শত নেতাকর্মীকে প্রাণ দিতে হবে। এখন দিস ইজ নট দ্য রাইট টাইম একদম পথে নামার জন্য। তারপরেও কি বিএনপি আন্দোলনে নাই? তারপরে তো বিএনপি সভা করছে, আজকেও বিএনপি সভা করেছে। আপনি জানেন সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, যেখান থেকে আপনি কোট করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। সেখানেও তো বিএনপি সবার মতো সভা, কোন বড় এক্ষেত্রে বিএনপি কে পারমিশন দেওয়া হয় না, লাস্ট মোমেন্টে পারমিশন দেয়, মাইকের পারমিশন দেয় না, নানান রকম চাপের উপরে বিএনপি আছে। তো সুতরাং বিএনপি, আপনার তো এটা স্বীকার করতে হবে যে রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে যেই রাজনীতি আমরা দেখে অভ্যস্ত ছিলাম, সভা সমিতি, মিটিং, এই জায়গাগুলোর পথ রুদ্ধ হয়ে গেছে। মানুষ এখন কথা বলতে পর্যন্ত ভয় পায়, কথা সেলফ সেন্সরশিপ কাজ করে, মিডিয়াগুলোতে সেলফ সেন্সরশিপ কাজ করে, কি বললে থাকবে, কি বললে থাকবে না। বেশিরভাগ মানুষ আজকাল কথা বলতে ভয় পায়, ফেসবুকে লিখতে ভয় পায়, ভীষণ রকম মনিটরিং এর মধ্যে তারা থাকে। এবং নতুন, আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু পত্রিকায় এসছে, ভাইও সাংবাদিক উনি নিশ্চয়ই জানেন, নতুন অ্যাপস নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে, যেখানে আপনি ফেসবুকে কি লিখছেন সেটা আপনাকে মনিটর করা হবে। ধরুন আমি তো সেভাবে প্রত্যক্ষভাবে রাজপথে রাজনীতির সঙ্গে যুক্ত নই, কিন্তু আমি মিডিয়াতে কথা বলি। আমি সম্প্রতি বিএনপির একটি নির্বাহী কমিটির সদস্য হয়েছে এবং সহ আন্তর্জাতিক বিষয় সংবাদ। তার আগে থেকে তো আমার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেছে। আমাকে কোনো কারণ না দোষিয়ে আমাকে 3 বার বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং আমি যেতে পারিনি। আমাকে কোনো কারণ দর্শানো হয়নি, ইমিগ্রেশন থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার টিকিটের পয়সা চলে গেছে, আমার হোটেল বুকিং নষ্ট হয়ে গেছে, এবং তার মধ্যে একটা ছিল আমার লয়ার কনফারেন্স, একটা ছিল আমার পারিবারিক ভিজিট, সব তো বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা দম বন্ধকর চাপা অবস্থা তো ছিল না কখনো। এরকম একটা অবস্থাকে কি করে আশা করেন যে মানুষ আন্দোলনে? আপনাদের তো তাহলে কোনো গতি নেই, আপনারা তো তাহলে অন্য কোনো বিকল্প চিন্তা করতে হবে, যেহেতু আপনি নিজেই বলছেন যে